হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি সকালবেলার গল্পে আপনাদের স্বাগতম। আমাদের গল্পটি অসাধারণ রোমান্টিক হতে চলেছে। গল্পটির প্রথম অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন না, তাই দয়া করে গল্পটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্পটি শুরু করা যাক। আম্মু, খাবার দাও, কলেজে যাব। দিচ্ছি, তুই তৈরি হয়ে নে, আমি খাবার বাড়ছি। আচ্ছা, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। দ্রুত তৈরি হওয়ার জন্য রুমে গেলাম। তৈরি হতে হতে পরিচয় পর্বটা সেরে নেই। আমি তন্ময়, আজই কলেজের প্রথম দিন। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে গতকাল কলেজে ভর্তি হয়ে এসেছি। আমার বাবা ছোট্ট একটা চাকরি করে, আব্বু ট্রান্সফার নিয়ে ঢাকা এসেছে। আমার একটা ছোট বোন আছে। এবার গল্পে ফিরি। তৈরি হয়ে নিচে এসে নাস্তা করা শুরু করছি। আজ তোর কলেজে প্রথম দিন, আজকের দিনটা কোনো ঝামেলা করিস না। আচ্ছা, তোমার সোনার টুকরা ছেলেকে কখনো ঝামেলা করতে দেখেছো? তুমি বলো। তোর মতো বান্দর সোনার টুকরো কলেজে যাবি ভদ্র ছেলের মতো, কোনো ছাড়ের সাথে কোনো ছেলে মেয়ের সাথে মারামারি ঝামেলা করবি না। আচ্ছা ঠিক আছে। কথা বলতে বলতে আমার নাস্তা শেষ হয়ে গেছে। ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেটের সামনে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর একটা সিএনজিকে দেখতে পেলাম। একটা হাত বাড়ালাম থামানোর জন্য। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সিএনজি। মামা, কলেজ রোড যাবেন? মামা ওঠেন। সিএনজিতে উঠে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। সিএনজিতে বসে ডায়েরিতে নতুন কলেজ সম্পর্কে কিছু লিখছি। হঠাৎই গাড়ি থেমে গেছে। মামা চলে এসেছি। মামা, কত হলো? 30 টাকা দেন মামা। মানিব্যাগ থেকে টাকাটা বের করে সিএনজি চালককে দিয়ে দিলাম। কলেজের গেটের সামনে দাঁড়ালাম। কলেজের সামনে দাঁড়াতেই হার্টবিট বেড়ে গেল। বুকের ভিতর ধুক ধুক শব্দ হচ্ছে। গেটের ভিতর ডান পা আগে দিতেই হাঁটা শুরু করলাম। আহ, কত শ্রন্তি মায়া! যদি একটা লাইনে আনতে পারে তাহলে তো হয়েছেই। মনে মনে ভাবছি আর সামনে হাঁটছি। ওই ছেলে, ওই এদিকে আয়। আশেপাশে তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। তারপর আবার হাঁটা শুরু করলাম। ওই ছেলে, ওই কথা বুঝোস না, এইদিকে। এবার ভালো করে আশেপাশে তাকিয়ে কিছু মেয়ে গাছের নিচে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে গুন্ডি টাইপের। আমাকে বলছেন? হ্যাঁ, তোকে বলছি, এদিকে আয়। মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। বলেন ভাই, কি বলতে চান? ভাই মানে? ওই আমারে দেখি কি তোর ভাই মনে হচ্ছে? কণ্ঠ শুনে আপু মনে হয়, কিন্তু পোশাক আশাক দেখে ছেলেদের মতো মনে হচ্ছে। তো বলুন, কি বলবো আপনাকে? বিচিওয়ালা আপু বলে ডাকি? ওই কলেজে কি নতুন আইছিস? এর আগে তো তোরে কখনো দেখিনি। গতকালই আসছি। আমারে চিনিস? আপনি নিজেই নিজেকে চেনেন না তো আমি আপনাকে চিনে কি করব? আপনি কোনো বিশেষ বর্গ না, তাই আপনাকে চেনার কোনো প্রয়োজন মনে করছি না। আর কিছু বলবেন ভাই? আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি ক্লাসে যাব। নীলা, ওরে বাটাম দেবো? আজ দেখবি তাসমিয়া কি জিনিস। কলারটা ছেড়ে দিন, সবাই দেখছে। দেখতে দে। ভদ্র ভাষায় বলছি, কলার ছেড়ে দিন, না হলে। না হলে কি? ওই তোরা শোন, কলার না ছাড়লে নাকি আমাকে মারবে। এতক্ষণে ক্যাম্পাসের সকলেই চলে এসেছে, দিলে মাথা গরম করে। নীলা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। নীলার মতো সকলেই আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আমি চুপচাপ ওখান থেকে কেটে পড়লাম। নতুন কলেজ তো, ক্লাস খুঁজতেছি। ভাই, আপনার নামটা কি জানতে পারি? পিছন থেকে কেউ একজন পড়ল। জি, আমি তন্ময় আহমেদ সজীব। সকলেই তন্ময় বললেই জানে। ও, আমি তৌজিব। আপনি জানেন কাকে মারছেন ক্যাম্পাসে? জানার প্রয়োজন মনে করছি না। আপাতত বলেন, সেকেন্ড সেমিস্টার ক্লাসটা কোথায়? আমিও সেকেন্ড সেমিস্টারের ছাত্র, আমার সাথে চলুন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি না, তুই বলতে হবে। এটার এমন কি ব্যাপার? আচ্ছা, তুই যাই মারছিস তার সম্পর্কে কিছু কথা বলি। বল, শুনি। তিনি কোন রাজ্যের মহারানী? ওর নাম নীলা, ফাইনাল বর্ষের ছাত্রী। বাবা এলাকার নেতা, তাই কাউকে পরোয়া করে না। এই প্রথম তোকেই দেখলাম ওর সাথে উঁচু গলায় কথা বলার এবং ওরে মারা। মাইয়াটাও ইহা পিগুন্ডি। কলেজে কি ওর বাপের অ্যাসেম্বলি যে এখানে নেতাগিরি করবে? এখন চল ক্লাসে যাওয়া যাক। তসিফের সামনে যতই সাহস দেখাই, কিন্তু মনের ভিতর উল্টাটাই ঘটছে। একে তো সিনিয়র, দ্বিতীয়ত বাপ নেতা। না জানি আমার কপালে এরপর কি আছে।
মনে সাহস হারালে চলবে না। ক্লাসে ঢুকে তৌসিফ এর কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। এদের সাথে কথা বলতে বলতে স্যার ক্লাসে চলে এলো। সকলে দাঁড়িয়ে স্যারকে সম্মান দিল। সকলেই বসো। এই ছেলে, তুমি দাঁড়াও। আমাকে ইশারা করেই কথাটি বলল। স্যার, আমাকে বলছেন? হ্যাঁ, তোমার নাম কি? তন্ময় আহমেদ সজীব। ক্যাম্পাসে কি করছো? নীলাকে থাপ্পড় মারছো কেন? স্যার, আমার সাথে বাজে ব্যবহার করছিল তাই। স্যারও নীলা ডাইনির ভক্ত। বাহ, ভালোই তো। যাওয়ার সময় ওর থেকে সরি বলে যাও, আর না হয় টিসি নিয়ে বাসায় ফিরো। জি স্যার। বস। বাকিটা বলার আগেই গুন্ডিটা কিছু জোকার নিয়ে ক্লাসে ঢুকলো। ক্লাস শেষ করে আমার সাথে দেখা করে যাবি। ঠিক আছে আপি। নীলা, মা তুমি শান্ত হও, আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দিব। শালা টাকলো, তোরে আমি মজা পরে বোঝামো। আমার 21 বছরের জীবনে কাউকে ছড়ি বলি নাই, তার জন্য আমাকে 3টা কলেজে টিসি দিছে, তারপর ছড়ি বলিনি। আর নীলা ওর ভাই ডাইনি রাক্ষসী, তোরে উপরে বোঝামো। বিড়বিড় করে কথাটি বললাম। কিরে, কিছু বলছিস নাকি? ওই টাকলো হালা প্রিন্সিপালের দুর্বল জায়গা কোথায় তোর জানা আছে? ইংরেজি ম্যামের সাথে লটর ফটর আছে। তাহলে শালা টাকলো, তুমি আজ মরছো। বসে ভাবছি টাকলোকে কী করে ফাঁদে ফেলা যায়। ভাবতে একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। ক্লাস শেষ করে টাকলো চলে গেছে। আর টাকলো আমাদের প্রিন্সিপাল। আমিও ক্লাস থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমে নজর রাখছি, অপেক্ষা করছি কখন ইংরেজি ম্যাম আসবে। আমার পাশে তৌসিফ আছে। অপেক্ষার বেলা শেষ হলো এতক্ষণে। ওই দেখ, ম্যাম ছাদের রুমে যাচ্ছে, দেখে মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছে আজ। চুপ শালা, চুপ করে থাক। ম্যাডাম স্যারের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি আর তৌসিফ রুমের সামনে গিয়ে মোবাইলের ক্যামেরা ওপেন করে স্যারদের কাণ্ড কারখানা ভিডিও করলাম। তারপর চলে এলাম গেটের দিকে যাব, এমন সময় পিছন থেকে কেউ একজন কলার টান দিয়ে ধরলো। কোন শালারে? পিছনে তাকিয়ে দেখ। ও আপু, আপনি বলুন, কি বলবেন? কি বলবো বুঝিস না? সরি বল। আমি কেন সরি বলবো? তুই অপরাধ করছিস, তাই সরি বলবি। আর যদি সরি না বলিস, এখানেই তোকে পুঁতে ফেলবো। আপু, সবার সামনে তো বলতে পারবো না, একটু সাইডে আসবেন প্লিজ। না, তোকে সবার সামনেই বলতে হবে। বলবি কিনা বল। হিল দিয়ে পা চেপে ধরলো। আহা, লাগছে, ছাড়ুন। ছাড়ুন প্লিজ। ঠিক আছে, বল। সরি, কাউকে কখনো বলিনি, আর বলতেও পারবো না। আর পা চেপে ধরার উপহার নীলাকে আরও 2টা দিতে ওর বান্ধবীগুলো আর জোকারগুলো আমাদেরকে ধেয়ে আসছে। ওই থাম, তোদের এত জ্বলতেছে কেন? আমি তোদের জুনিয়র, আর জুনিয়রকে মটকা গরম করবি না, তাহলে এমন কেলামও সারা জীবন মনে রাখবি। দেখি কে কাকে খেলায়। কলার ধরেই কথাটি বলল। ভাই, এবার তো থাম। কেন কেলাবি না? ওই তোরা কেলাবি না? এদিকে আয়। ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললাম। তোরে পরে দেখে নিব। রাগি গজগজ করতে করতে প্লাস আঙ্গুল দেখিয়ে কথাটি বলল। পরে কি আমার সৌন্দর্য বৃদ্ধি পাবে? আর এখন কি দেখতে খারাপ লাগছে? তোরে নীলা, এখন চল, পরে দেখবো। নীলার জোগাড়গুলো চলে গেল। ওরে বাপরে, কি মায়া রে! আমার তো দম বন্ধ হয়ে আসছিল। কলেজের গেট থেকে বেরিয়ে সিএনজি ধরে বাসায় চলে এলাম। বাসায় কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমার অপেক্ষায় ছিলে মনে হয়। আমার গুণধর ছেলের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। তোমার আদরের পোলা যখন চলে আসছে, এখন আর অপেক্ষা করতে হবে না। দেখতেই তো পারছি, কলেজে গিয়ে আবার কোনো ঝামেলা করিসনি তো আবার? তুমি তোমার ছেলেকে চিনতে পারলে না। তোমার এই সোনার টুকরো ছেলেটি কোনো ঝামেলা করতে পারে বলো? মাকে আর কেমনি কইতাম আজও কলেজে ঝামেলা হয়েছে। ভিতরে আসবি নাকি ওখানে দাঁড়িয়ে থাকবি? চলো। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু খাবারের জন্য ডাকলো। খাবার শেষ করে রুমে এসে মোবাইল নিয়ে এফবিতে ঢুকলাম। অনেক দিন তো গল্প লিখি না, তাই একটা গল্প লিখবো ভাবতেছি। এফবিতে ঢুকে দেখি একটা মেসেজের রিকোয়েস্ট আসছে। মেসেজটা দেখি আমার মাথা ঘুরে গেল। মেসেজ নং 1। শালা কুত্তা হারামি বদমাশ, আপনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন প্লিজ। মেসেজ নং 2। আপনি আমার মেসেজের রিপ্লাই না দিলে শালা তোরে বাসায় গিয়ে কেলানি দিমু। মেসেজ নং 3। তাড়াতাড়ি কলেজে আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। মেসেজের রিপ্লাই দিলাম আমি। কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? কুত্তা হারামি, আমি নীলা। তাড়াতাড়ি
কলেজে আয়, তোর লগে কথা আছে। তোর লাগে আমার কোনো কথা নাই, ব্লক খা, আল্লাহ হাফিজ, টাটা বলেই ব্লক মেরে দিয়ে অফলাইন থেকে গেলাম। ঘুমানোর জন্য বিছানা ঠিক করলাম, ফ্যানটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে দেশে পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার, তাই ইচ্ছে করেই কলটা রিসিভ করলাম না। কিছুক্ষণ কলটা বাজার পরও বন্ধ হয়ে গেল। আবারও ফোনটা বেজে উঠল, এবার কলটা পিক করলাম। আপনি যে নাম্বারে কল করেছেন সে এখন ঘুমানোর জন্য চেষ্টা করছে, অনুগ্রহ করে রাতে কল করুন। কুত্তা হারামি, আমার সাথে মজা করছিস? তোর রুম থেকে বাইরে আয়, তোর জন্য অপেক্ষা করছি আমি। রাগি কণ্ঠে ওপাশ থেকে একটা মেয়ে বলল। কলটা কেটে দিয়ে রুমের বাইরে গেলাম। বাইরে গিয়ে কাউকে দেখতে পেলাম না, তাই আবার রুমে আসলাম। তন্ময়, এদিকে আয় তো বাবা। এই তো আসছি আম্মু। রুম থেকে নিচে যেতেই ভূত দেখার মতো লাফিয়ে উঠলাম। কি রে, কি হয়েছে? পাগল হয়ে গেলি নাকি? পাগল না, ভূত। চুপ হারামজাদা। আমার শরীরে পানি মেরে কথাটি বলল। আমার শরীরে পানি মারার পর একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। আসলে ওটা ভূত না, পাক্কা একটা ডাইনি আমার সামনে বসে আমার পাপের অন্য ধ্বংস করছে। তুই আজ কলেজে কি করেছিস হারামজাদা, শয়তান, বিল্লি? আম্মু, অন্য কারোর সামনে আমার প্যাস্ট্রিজের 13টা ভাজিয়ে দিও না। মাথা নিচু করে কথাটি বললাম। বান্দরের আবার পেস্টিজ? যা আগে নীলামার থেকে ক্ষমা চেয়ে আয়। আমি ক্ষমা চাইতে পারবো না, কারণ আমি কোনো অপরাধ করিনি, অপরাধ উনি করেছে। তুই ক্ষমা চাইবি না আমি এই বাসা থেকে চলে যাব? আম্মু। আগে যা, সরি বলে আয়। ঠিক আছে। নীলা আমাদের কথা শুনে হাসছে। আম্মু আমাকে তোমার সামনে বকা দিচ্ছে, তাই এত হাসছো? হাসো হাসো, সময় আমারও আসবে, তখন বোঝামো তন্ময়কে চিনিস। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। সরি। কি বললে? শুনতে পাইনি, আবার বলো। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ওহ, ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ক্ষমা করতেও শর্ত? আচ্ছা বলেন, কি আপনার শর্ত? আমি যখন যা করতে বলবো তাই করতে হবে। 2, আমার প্রতিটা কথা শুনতে হবে। 3, আমার সাথে প্রতিদিন কলেজে যেতে হবে। 1 মাস আমার ইচ্ছে অনুযায়ী থাকতে হবে। আপনার কি মনে হয় আমি আপনার বডিগার্ড? নিজের রাস্তা দেখুন, আর আমি আমার জীবন আমার ইচ্ছা মতো চালাবো, কারো ইচ্ছা মতো নয়। আন্টি, নীলামা ও রাজি, 1 মাস তোমার ইচ্ছে মতোই চলবে, তুমি যা বলবে তাই করবে। আম্মু, তুমি তোমার ছেলেকে একটা রাক্ষসের সাথে তুলে দিচ্ছ। তুই বল, রাজি নীলামার কথায়? তন্ময়ের হাত ওর মার মাথায় রেখে কথাটি বলল। আম্মু, তুমি এসব কি বলছো? চিনো না, জানো না, তার কথা আমাকে মেনে নিতে বলছো? তোমরা কি চাও? তুই নীলার কথায় রাজি কিনা বল। ওকে, আমি রাজি। গুড। কথাটা বলে আমি আমার রুমে চলে আসলাম। এই মেয়ে এমন কি করলো যে আম্মু আমাকে রাক্ষসের সাথে তুলে দিল? এভাবে কেটে গেল বিকালটা। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে যথানিয়মে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। কলেজে কেটে যেতেই নীলা আপু আমাকে ডাক দিল। জি আপু, বলেন। কান ধর। কিন্তু আমি কি করেছি? শুধু শুধু কান ধরবো কেন? তুই আজ দেরি করে এসেছিস, তার জন্য মুখে মুখে কথা না বলে কান ধর। ইচ্ছা অনিচ্ছায় আমাকে কান ধরতে হলো। কলেজের সকলে দেখে হো হো লড়ে হাসছে। নিজের বদন্তে চোখের পানি চলে এলো। সকলের আড়াল করে চোখের পানি মুছে নিলাম। নীলা আমার নাম, তোকে পুতুলের মতো নাচাবো, আর তুই শুধু দেখবি, তোর জীবনটা আমি নরক করে দিব। মুখ থেকে কোনো কথা বের হলো না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ক্লাসের বেল দিল। আমি ক্লাসে চলে গেলাম। সকলের পিছনের বেঞ্চে গিয়ে বসলাম। স্যার ক্লাসে আসলো। তৌসিফ প্রথম বেঞ্চ থেকে আমার কাছে এসে বসে পড়ল। আমরা সকলে স্যারকে সম্মান প্রদর্শন করে বসে পড়লাম। তারপর, তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। স্যার, আসতে পারি? হ্যাঁ, তুমি এখানে কেন? স্যার, তন্ময়কে একটু লাগবে, তাই ওকে ডাকতে এসেছি। এই মেয়ে আবার এমন সময় কি দরকার হলো আমাকে? তন্ময়, যাও। জি স্যার। ক্লাস থেকে বেরিয়ে নীলা আপুর সাথে হাঁটতে লাগলাম। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের বাসায়। আপনাদের বাসায় কেন? আপনাকে আমার বর বানাতে। শয়তানি হাসি দিয়ে কথাটি বলল। যা, আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা রে, আর লজ্জা পেতে হবে না। আব্বু তোর সাথে কথা বলবে, তোকে বাসায় নিয়ে যেতে বলেছে। কথাটা আগে বললেই হতো। আচ্ছা, একটা কথা বলবো। বল। আপনার আব্বু কি মিষ্টি বানায়?
মানে আব্বু মিষ্টি বানাতে যাবে কেন? তাহলে আপনি এত মিষ্টি কেন? ডাহা মিথ্যা কথা বললাম। কথাটা শুনে লজ্জা পেয়ে গেল নীলা। পাগলের মতো হাসছিস কেন? তোকে কি পাবনা নিয়ে যাব? ওখানে গেলে পাগলদের সাথে একটু ভালো থাকবো, কিন্তু পাশের মালটা আমার কাছে থাকলে লাইফটা হেল করে দিবে। কি বললি তুই? যখন শুনেন নাই তখন বলে গেলাম। তোরে আমি রেগে গলা টিপতে এলো। এই থামেন থামেন। আমি আর নীলা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। একটা কথা বলি? বল। কিছু না, হাঁটেন। কিছুদিন যেতে আবার বললাম, একটা কথা বলবো। একটা কথার বাচ্চা, তোরে আজ আমি খাইয়া ফেলবো। রাগে ঘস ঘস করতে করতে কথাটি বলল। আগে জানতাম আপনি ডাইনি, এখন দেখি পুরাই রাক্ষসী। বলে দৌড়। লাভু আমার পিছনে চড়ছে। কুত্তা দাঁড়া বলছি, তোর একদিন কি আমার একদিন। পারলে ধরে দেখাও। বলে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে নীলাপুর গাড়িতে গিয়ে বসলাম। অনেক দৌড়াইছি, এখন বসে বসে ভালো মতো নিঃশ্বাস লয়ে লই। গাড়িতে বসে বসে ভালো মতো দম নিচ্ছিলাম। এমন সময় নীলাপুর গাড়ির ভিতরে এসে লাগালো। আরম ধারুম ঠাস ঠুস ঠাস। এই আমরা কেউ বাঁচান, সামবডি হেল্প মি প্লিজ। ওই শালা চুপ কর। আমি নিস্তব্ধ মেরে গেলাম, নীলাবু শার্টের কলার ধরে। শালা তুই চুপ থাকবি, আর আমাকে আপনি না তুমি করে বলবি। এই পারতুম না। নীলাপু শার্টের কলার ধরে ওনার মুখের কাছে নিয়ে গেল। নীলাপুর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি নীলাপুর চোখের দিকে তাকিয়ে আছি। এই চোখ দুটো আমাকে যেন কিছু বলতে চায়। অনেক রোমান্টিক লাগছে আপুকে। আমি গালে হাত দিয়ে বসে আছি আর ভাবছি, এই মেয়ে এখন এত রোমান্টিক মুডে ছিল আর এখন গুন্ডি মুডে চলে যাচ্ছে। কি মেয়ে রে ভাই! বড় বড় কবি সাহিত্যিকেরা মেয়েদের মন বুঝতে পারে নাই, আমি তো কোন ঝাড়। আমাকে তুই তুমি করেই বলবি, আর সব সময় তুমি করে বলবি। আর কোনোদিন যদি আপনি বলা শুনছি, তাহলে তোরে আমি। না থাক বোন, আমারে আর আপনি বলা লাগবে না, আমি তুমি করেই বলবো। ওলে ওলে বাবু আবার কান্না করছে। এই নে টিস্যু, চোখের পানি মোস। দাও। টিস্যুটা নিলাম নীলার থেকে। ও শালির সাথে কত জোর! আমার দাঁতগুলো এক থাপড়াই নড়াই ফেলছে। সময় আমারও আসবে। আজ ওই প্রথম দিন না জানি, আর বাকি 29 দিনগুলো কপালে কি আছে ভাবতে চোখে জল আসছে। তোর কি বিয়ে পাচ্ছে? ড্রাইভিং করতে করতে নীলা কথাটি বলল। আপনি কি মায়া নাকি যে মোর বিয়ে থাকবে? সরি বলছি, তোর কোনো জিয়ে পাচ্ছে? জিএফ আর আমার? পাগলের মতো হাসছিস কেন? যা বলে সোজাসুজি বল, না হলে লাথি মেরে ফেলে দিব। আমার মতো ভদ্র পোলারে আজ অব্দি কোনো মেয়ের চোখে পড়েনি, আজ অব্দি। তুই ভদ্র? তোর মতো বান্দরকে কে ভদ্র বলবে তুই বল? দেখো আপু, আমাকে কিন্তু রীতিমতো অপমান করছো তুমি। তোর আবার অপমান? ধুর! চুপচাপ বসে আছি এবং বাইরের দিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ দুজনের নিস্তব্ধ থাকার পর নীলা আপু নিস্তব্ধ ভেঙে বলল। কিরে রাগ করছিস? আমি চুপ করে রইলাম। আচ্ছা সরি, কান ধরছি। কান্না ধরেই স্টিয়ারিং ধরো। অবশেষে পৌঁছে গেলাম নীলাদের বাসায়। ভাইরে, বাড়ি তো নয়, যেন স্বর্গ। আমি ঘুরে ঘুরে বাড়িটা দেখছিলাম। এমন সময় নীলা আপু মাথা ঢোকা দিল। ও এই গাধা, পাগলের মতো করছিস কেন? বলছি, এটা বাড়ি না স্বর্গ বুঝতে পারছি না। গাঁজাখোরদের মতো কথা বলিস কেন? না, আমি গাঁজা খাই না। অন্যমনস্ক হয়ে কথাটি বললাম। তারপর বোঝার পর, কি আমি গাঁজাখোর? চুপ, একদম পাগলামি করবি না। পাশে এমন একটা মানুষ থাকলে সবাই পাগল হয়ে যাবে। বিড়বিড় করে কথাটি বললাম। কিছু বললি? না। তাহলে চল। আমি আর নীলাপু ভিতরে গেলাম। থুকু কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দিতে একটা মহিলা এসে দরজা খুলে দিল। মহিলা দরজা খোলার পর আমরা ভিতরে গেলাম। হাই। এই তো চলে এসেছে। এই তন্ময়, এই দেখি আসো। আমার হাত ধরে নিয়ে গেল। এই মেয়ের মুখের ভাষায় যেন মধু ঝরছে, তার মানে ঘাবলা আছে। এই হলো তন্ময়, যার কথা তোমাদের বলেছিলাম। ও তুমি তন্ময়? জি। সকলের সাথে একে একে পরিচয় হলাম। হঠাৎ কারো ভারী কণ্ঠে সবাই চুপসে গেল। পিছনে তাকাতেই একটা ভদ্রলোককে দেখতে পেলাম। আমার কাছে আসতেই, আব্বু, এর নাম তন্ময়। ও এরে তাহলে তন্ময়, তো কেমন আছো?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তোমার সাথে একাকী কিছু কথা আছে, ওইদিকে চলো। জি আঙ্কেল। এনার আবার কি কথা আছে আমার সাথে? আল্লাহ ভালো জানে। আল্লাহ রহমত করো। মায়া তো পুরোই গুন্ডি, আর বাপ মনে হয় পুরোই মাফিয়া। নীলার আপু সামনে হাঁটতে থাকলো। আমি যাব না, তুমি আমার সাথে চলো। নীলাকে উদ্দেশ্য করে কথাটি বললাম। ভয় নেই, তুমি যাও। পিছন থেকে ধাক্কাতে ধাক্কাতে এই কথাটি বলল নীলা। অবশেষে নিজেকে ফেরারি আসামি মনে হচ্ছে। কি কপাল নিয়ে যে এই শহরে আসছিলাম। নীলা ওর বাবার ঘরের সামনে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ভিতরে আসতে পারবো কি? আসো। ভিতরে গিয়ে দাঁড়াতেই আমাকে বসতে বলল। একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। নীলাকে কতদিন ধরে চেনো? প্রায় 72 ঘন্টা। কিন্তু কেন? এই 72 ঘন্টায় নিশ্চয়ই বুঝতে পেরেছো নীলা কেমন ধরনের মেয়ে। আপনার থেকে ভালো বুঝতে পারছি, যাকে বলে হারে হারে চিনতে পারছি। আমার মেয়ে একটু রাগী টাইপের, যখন যা বলে তাই করে। আমার অনেক শত্রু আছে যারা নীলাকে হত্যা করতে চায়। তুমি কলেজে যেদিন ওরে প্রথম থাপ্পড় মারলে আমি তখনই খবর পাই, আর তোমার সাথে দেখা করে ইচ্ছা পোষণ করি। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। জি বলুন, আমাকে কি এমন দায়িত্ব দিতে চান? আমি তোমাকে নীলার বডিগার্ড হিসেবে নিযুক্ত করতে চাই। শালা, জীবনে চাইলাম কি আর পাইতাছি কি? কত স্বপ্ন ছিল আমার বডিগার্ড থাকবে, আর আমি কিনা অন্যের বডিগার্ড হব। শালা ভাবতে কান্না পাচ্ছে। মনে মনে কথাটাই বললাম। কিন্তু আমাকে এই দায়িত্ব দেওয়ার কারণ কি? আমি জানি তুমি পারবে এই কাজটা করতে। এই কাজ করতে তোমার মাঝে শক্তি, দক্ষ, সাহস আছে। আমি এমন একজনকে খুঁজতেছিলাম। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার মেয়ের জীবন রক্ষা করো প্লিজ। আমার সামনে হাত জোর করে কথাটি বলল নীলার বাবা। এটা কি করছেন আঙ্কেল? অনুরোধ না করে এটাকে আদেশ মনে করব আমি। তোমাকে যে কী বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। আঙ্কেল, আমাকে ধন্যবাদ দিয়ে লজ্জিত করবেন না। আমরা কথা বলা শেষ করে রুম থেকে বেরিয়ে বাইরে এলাম। সবাই আমাদের জন্য হয়তো অপেক্ষা করছিল। আমাদের আশা দেখে সকলে অত্যন্ত আনন্দিত হয়েছেন। নীলামা, এদিকে আয়। নীলার ওর আব্বুর কাছে আসার পর আমার ভালো লেগেছে তন্ময়কে। সত্যি আব্বু? রে মা। এদের মাথায় কি চলছে না জানি। আল্লাহ, আমার কপালে কত কষ্টই আছে। হঠাৎই ফোনটা বেজে উঠলো। পর থেকে ফোনটা বের করে দেখি আব্বু কল করছে। 1 মিনিট আঙ্কেল। নীলার আব্বুকে উদ্দেশ্য করে কথাই বললাম। ঘরের বাইরে বাগানের পাশে দাঁড়িয়ে আব্বুকে কল করলাম। হ্যালো আব্বু। কোথায় তুমি? কলেজে। মিথ্যা কথা বললাম। আব্বু, সব কিছু ঠিক আছে তো? দ্রুত হসপিটালে আসো। আব্বু, কি হয়েছে? তোমার আম্মু। আব্বু কথা বলতে পারছে না। হ্যাঁ, আম্মু কি? তুমি হাসপাতালে আসো দ্রুত। কিছুক্ষণের মধ্যেই মাথাটা ঘুরতে শুরু করলো। কিছু আর ভাবতেই পারছি না। হাঁটতে শুরু করলাম। পা দুটো আর যেন মাটি গ্রাস করে ফেলবে। চোখ দুটো বেয়ে অশ্রু বেয়ে পড়ছে। 2 মিনিটের পর যেন 2 ঘন্টা পার হতে পারছি না। শত কষ্টের মাঝে নীলাকে গেটের সামনে এসে দাঁড়ালাম। কোনো মতে একটা সিএনজি নিয়ে হাসপাতালের দিকে চলতে লাগলাম। হাসপাতালের পার্কিং লটে সিএনজি পার্ক করলো। টাকাটা মিটিয়ে দৌড়াতে শুরু করলাম। পাহাড়ে উঠছেই না। দৌড়াতে দৌড়াতে হাসপাতালের রিসেপশনে গিয়ে জানতে চাইলাম, রাহেলা বেগম একটু আগে হাসপাতালে ভর্তি হয়েছে, তিনি কোথায়? ওনাকে আইসিইউতে নেওয়া হয়েছে, আইসিইউটা ওই দিকে। ডান দিক দেখিয়ে বলল। আবারও হাঁটা শুরু করলাম। পুরো পৃথিবীটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে। দূর থেকে আব্বুকে দেখলাম বসে আছে। আমি আব্বুর কাছে গেলাম। কি হয়েছে? তোমার আম্মু অসুস্থ, হার্ট অ্যাটাক করেছে। আমি কিছু না বলে বসে পড়লাম। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এর আগেও আম্মু স্ট্রোক করেছিল। কিছুক্ষণ পর ডক্টর আইসিইউ থেকে বেরিয়ে এলো। কী খবর ডক্টর, আম্মু কেমন আছে? ডক্টর চুপ করে আছে। আপনি চুপ কেন? বলুন আম্মু কেমন আছে? সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। ডক্টরের কাছ থেকে কথাটা শুনে কিছু বলতে পারছি না। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি। মাথা ঘুরে পড়ে গেছি। জ্ঞান ফেরার পর দেখি আমি বাসায় শরীর থেকে কাঁধাটা সরাতে গিয়ে মাথা ব্যথা পেলাম। মাথায় হাত দিয়ে বুঝতে পারছি ব্যান্ডেজ করা। আয়নার সামনে এসে দেখলাম অনেকখানি কেটে গেছে। টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে, আম্মু ও আম্মু, 1 কাপ কফি দাও। কথাটা বলে নিচে তাকাতে দেখি সব কান্না করছে। বসতে আর বাকি রইল না। সিঁড়ি দিয়ে নিচে নামছি। তৌসিফ আমাকে ধরে ছোপায় বসিয়ে আমার পাশে বসলো। 2 চোখ দিয়ে বৃষ্টি পড়ছে। একে একে সময় চলে গেল। পাশের বাড়ির আন্টিও এসে আম্মুকে গোসল করিয়ে গেল।
অবশেষে 4 পেয়ালা পালকি কাঁধে করে চলতে থাকলাম। সাথে কালে আমার শাহাদত হাঁটছি কবরস্থানের দিকে, আম্মুকে অন্ধকার কবরে চিরদিনের জন্য রেখে আসতে। কবরে আম্মুর জন্য 3.5 হাতে একটা ঘর বানানো হয়েছে, সেখানে আম্মুকে রাখতে হবে। আজকের পর আর কখনো আম্মু বলে ডাকতে পারবো না। আমাকে কেউ আর শাসন করবে না, কেউ আদর করে খাইয়ে দেবে না। ভাবতে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আল্লাহ, এটা তোমার কেমন বিচার? এত তাড়াতাড়ি আম্মুকে আমার থেকে নিয়ে গেলে কেন? অবশেষে 2 চোখের অশ্রু কণা দিয়ে আম্মুকে চির অন্ধকার কবলে রেখে আসলাম। তৌসিফ আমাকে সান্ত্বনা দিয়ে বাসায় দিয়ে গেল। রাতটা কাঁদতে কাঁদতে কেটে যাচ্ছে। রাত 3টা। এমন সময় কে একজন কল করছে। কলটা পিক করলাম। আমি কিছুই বললাম না। কিরে হারামি কুত্তা, তুই কোথায়? আমি তাও কিছুই বললাম না। 15 মিনিটের মধ্যে আমার বাসায় আসবি। কিছু না বলে কলটা কেটে দিলাম, মোবাইলটা অফ করে দিলাম। কখন ঘুমিয়ে গেছি বলতেই পারলাম না। মসজিদে আজানের ধ্বনি কানে আসতেই ঘুমটা ভেঙে গেল। অজু করে ফ্রেশ হয়ে মসজিদে গেলাম। নামাজ শেষ করে আম্মু খবর জিয়ারত করে বাসে ফিরলাম। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন কলেজে যাই না, কিছু খাওয়া হয়নি। সারাদিন শুয়ে থাকি। আব্বু সময়মতো খাবার খায় না, অফিসে যায় না। দুপুরের সময় কে একজন কলিং বেল চাপছে। হঠাৎ কলিং বেল বাজার শব্দ বন্ধ হয়ে গেল। আমার রুম থেকে সব কিছু শোনা যাচ্ছে। নীলাপু আব্বুর সাথে কথা বলছে। আমার রুমের দরজা কটকট শব্দ করছে। দরজা খোল তন্ময়। আমি কিছুই বলছি না। দেখ, আবারও বলছি, দরজা খোল। আসছি। দরজা খুলে দিলাম। দরজা খুলে দিলাম। নীলাপু আমার দিকে তাকিয়ে কেঁদে দিল। এ কি অবস্থা করেছিস তুই নিজেকে? আর হারামি কুত্তা, তোর মোবাইল বন্ধ কেন? আমি তো ঠিকই আছি, আমার কি হবে? আর মোবাইল নষ্ট হয়ে গেছে, যার কারণে বন্ধ। ভিতরে আসো। খেয়েছিস তুই নাকি না খেয়ে আছিস এখনো? খেয়েছি। পাশের বাসার আন্টি খাবার রান্না করে দিয়ে গেছিল, সেগুলো খেয়েছি। আমার কসম খেয়ে বলতো, সত্যি খেয়েছিস না আমাকে মিথ্যা বলছিস? আমার হাত নীলার মাথায় রেখে কথাটি বলল। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ করে আছিস কেন? আমি জানি তুই এখনো খাসনি, তুই গোসল করে আয়, আমি আজ রান্না করব। থাক না, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমি হোটেল থেকে আনিয়ে নিচ্ছি। দেখ, বেশি কথা বলবি না, চুপচাপ যা, গিয়ে গোসল করে আয়। আর আন্টিকে কি বলছিলি মনে যেন থাকে। যাচ্ছি। আচ্ছা, আন্টি কোথায়? আন্টি কি নানুদের বাসা চলে গেল? তুই যে বান্দর, তোর অত্যাচারে আন্টি চলে গেছে। নীলাপুর কথা শুনে চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কিরে, কি হয়েছে বল না, আন্টি কোথায়? আন্টিকে দেখতে ইচ্ছে করছে। আম্মুকে দেখবা? আন্টি কোথায়? তাহলে আমার সাথে আসো। নীলাপুকে নিয়ে বাসা থেকে বের হলাম। মোটরসাইকেল নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ মোটরসাইকেল চালানোর পর কবরস্থানে চলে এলাম। বাইকটা একটা জায়গায় রেখে পকেট থেকে টুপি বের করে হাঁটতে লাগলাম নীলাপুর হাত ধরে। আমার কবরের সামনে এসে দাঁড়ালাম। এখানে কোথায় নিয়ে আসলি? আর আন্টি এখানে কোথায়? ওই যে ওখানে শুয়ে আছে, চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। আমাকে একা করে চলে গেছে। আমার বাদরামির কারণে আমাকে সারা জীবনের জন্য আম্মুর টাকা থেকে বঞ্চিত করে চলে গেছে। নীলাপু আম্মুর কবরের দিকে তাকিয়ে নিশ্চুপ মেরে গেল। আপুর চোখ বেয়ে অজস্র পানি পড়তে লাগলো। আপু বোধ হয় বাকরুদ্ধ হয়ে গেছে, তার কথা বলার মতো শক্তি নেই। আম্মুর খবরটার কাছে কিছুক্ষণ থেকে বাইকের কাছে আসলাম। ওঠো, তোমাকে বাসায় দিয়ে আসি। বাসায় যাব না, আগে শপিং এ চল। শপিংয়ে কেন? কাজ আছে, চল। বেশি কথা ভালো লাগছে না, যা বলছি তাই কর। বাইকটা শপিং মলের দিকে নিয়ে গেলাম। শপিং মলে নেমে ভিতরে যে বলল নীলা আপু। বাইক পার্ক করে ভিতরে চলে আয়। আচ্ছা যাও, আমি আসছি। নীলা আপু ভিতরে চলে গেল। গাড়ি পার্ক করে ভিতরে গেলাম। নীলা আপুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় পাচ্ছি না। অবশেষে একটা দোকান থেকে আমাকে ডাক দিল নীলা আপু। নীলা আপুর পাশে দাঁড়ালাম। বলো, কার জন্য মোবাইল কিনছো? তোমার বিএফের জন্য নাকি? আপাতত তোর জন্য, আর আমার ভাগ্যে বিএফ নাই। দেখ কোন মোবাইলটা পছন্দ হয় তোর। আমার জন্য মোবাইল কেনা লাগবে না, চলো বাসায় ফিরি। বলছি কোনটা পছন্দ হয় সেটা দেখ। লাগবে না, চলো বাসায় ফিরি। দেখ, মাথা গরম করে দিস না, চুপচাপ আমি যা বলছি সেটার উত্তর দে।
আচ্ছা, তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। কথাটা বলে চলে আসতে চাইছিলাম, এমন সময় নীলা আপু আমার হাত ধরে বলল, দেখ তন্ময়, বেশি করে ফেলছিস এখন। এখান থেকে এক পা বের হলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব, মনে রাখিস। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নীলা আপু একটা মোবাইল পছন্দ করে মোবাইলটা কিনলো আর একটা সিম কিনলো। তারপর দুজনেই বাসায় চলে গেলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম। গোসল করে আয়, গোসল শেষ করে নিচে আয়। আচ্ছা যাও। এমনিতেও ভালো লাগছে না, গোসল না করলেও পাগল হয়ে যাব। গোসল শেষ করে নিচে গেলাম। নিচে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। হাঁ করে তাকিয়ে আছি নীলা আপুর দিকে। কিরে, ওভাবে তাকিয়ে আছিস কেন? তুমি আর রান্না, এটা ভাবতেও পারি না। কেন, আমি কি রান্না করতে পারি না? আর জেনে রাখ, প্রতিটা মেয়েই রান্না শিখতে হয়। তারপরও অত বড় ঘরের মেয়ে রান্না করেছে? হুম, তোর জন্য করছি। এখন চুপচাপ বসে টিভি দেখ, 20 মিনিটের মধ্যে খাবার তৈরি হয়ে যাবে। আচ্ছা। আমি টিভি দেখতে লাগলাম, মোটর পাটলো দেখতেছি। কিছুক্ষণ পর নীলা আপু আমাকে ডাক দিল। খেতে বস। আচ্ছা আসছি। নীলা আপু আমার জন্য খাবার দিল। কি রান্না করছো? খিচুড়ি আর মাংস ভুনা, এটা আমার প্রিয় খাবার, তাই আজ নিজে হাতে বানিয়েছি। এটাও আমার প্রিয় খাবার। তবে ভাবছি মেয়েটার সাথে মিললো কি করে? আর মিলতেই তো পারে, এটা নিয়ে এত ভাবার কি আছে? কি ভাবছিস? কিছু না। তাহলে খেয়ে নে। নীলাপুর হাতের রান্না মুখে দিতেই ঝালে আমার মুখ জ্বলতে শুরু করছে। চিৎকার দিতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কিরে, ভালো হয়নি বুঝি? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না জানো, আগে জানা ছিল না। আমি তো প্রতিদিনই এমন রান্না খেতে চাই। আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়া শেষ করে ওয়াশরুমে গেলাম। নীলাপু তখন খেতে বসলো। আমি নীলাপুর পেছন থেকে সব কিছুই দেখছি। নীলাপু অল্প খাবার মুখে দিতেই ঝালে হাঁপাতে শুরু করলো। পেছন থেকে এক গ্লাস পানি এনে দিলাম। নীলাপু পুরো পানি এক ঢোকে খেয়ে ফেললো। খাওয়া শেষ করে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎই এমন একটা কাণ্ড করলো যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নীলাপু এসে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। এ কি করছেন, ছাড়ুন। তুই এতটা ঝাল সহ্য করে খাবারগুলো খেয়ে নিলি, একটু কিছু বললি না? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। আমার না, নীলাপুর। নীলাপু আমাকে ছেড়ে দিয়ে কলটা রিসিভ করে কথা বলতে বলতে বাইরে গেল। আমি নিশ্চুপ হয়ে সোফায় বসে আছি আর ভাবছি, আর 4 দিন হলো, আরও 26 দিন আম্মুর দেয়া এই কথাটা আমাকে রাখতেই হবে। কোনো রাগারাগি বা নীলাপুর কথা অমান্য করা যাবে না। কথাগুলো ভাবছি, হঠাৎই নীলাপু বলে উঠলো। কি ভাবছিস? কাপড় গুছিয়ে নে। কই, তেমন কিছু না। কাপড় গোছাতে হবে কেন? আগে তৈরি হয়ে নে, তোকে নিয়ে আজ গ্রামের বাড়িতে যাব। তোমাদের গ্রামের বাড়ি গিয়ে আমি কি করব? এত কথা বলিস কেন? দ্রুত তৈরি হয়ে নে। আগে বলো তো, গ্রামের বাড়িতে আমাকে কেন যেতে হবে? আরে চল, আমার চাচাতো বোনের বিয়ে, তোকে ওখানে নিয়ে যাব। এখন তৈরি হয়ে নে দেখি। রুমে গিয়ে নীলা আপুর কথা মতো তৈরি হয়ে নিলাম। তারপর নিচে নেমে এলাম। চল এখন। চলো, কিন্তু তার আগে আমাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে কেন? আব্বুর সাথে দেখা করতে হবে। চল। আমরা ব্যাংকের দিকে গেলাম। ব্যাংকে ঢুকে দেখি আব্বু তার বিজের ডেস্কে মন খারাপ করে বসে আছে। আব্বু। 5 দিন পর আব্বুকে দেখলাম এবং তাকে ডাকলাম। মাথা থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো আব্বু। তুই এখানে? চোখের পানি মুছেই কথাটি বলল। খাচ্ছ কেন? আম্মু তো আমাদের ফাঁকি দিয়ে না ফেরত দেশে চলে গেল। এখন তুমি যদি এইভাবে না খেয়ে থাকো, মন খারাপ করে থাকো, তাহলে কি আমার ভালো লাগবে বলো? কে বলেছে আমি কাঁদছি? তোমাকে আজ 5 দিন পর দেখতে পেলাম। 5 দিন পর তোমার মুখ থেকে আব্বু ডাকটা শুনলাম, তার জন্য চোখের কোণে পানি জমে গেছে। তুমি খেয়েও আসনি? আমার সাথে চলো। কোথায় যাবো এখন? আসো আমার সাথে। আমি আর আব্বু ব্যাংকের বাইরে এলাম। বাইরে গাড়ির সাথে নীলা আপু দাঁড়িয়েছিল আব্বুকে যেতে দেখে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো, আপনি? ভালো। তারপর আব্বুকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। আমি, আব্বু আর নীলা 3 জনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আঙ্কেল, তন্ময়কে কিছুদিনের জন্য আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারি? কতদিনের জন্য যাবা? 5-6 দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, যাও। আব্বু থেকে বিদায় নিয়ে সোজা নীলদের বাসায় চলে এলাম। নীলদের বাসায় কলিং বেল বাজতেই নীলার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো?
ভালো আছি, আপনি? ভালো। তো বাইরে দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে আসো। জি আন্টি। আমি আর নীলা ভিতরে গেলাম। বসো বাবা, তোমার জন্য কি নিয়ে আসবো, চা না কফি? আপাতত আন্টি কিছুই লাগবে না। আম্মু, গ্রামের বাড়িতে যাব। কবে? আজই যাব, যার জন্য তন্ময়কে নিয়ে এসেছি। তোর বাবাকে বলে যা, দেখ সে কি বলে। আব্বুকে তুমি বলে দিও আমি এখন তৈরি হইনি। নীলা তৈরি হতে ভিতরে চলে যায়। তা তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। তোমার বাবা কি করে? আমার বাবা একজন ব্যাংক কর্মচারী। আর তোমার মা? আমি নিশ্চুপ হয়ে আছি। তোমার মা বুঝি কিছু করে না? তাহলে তো ভালোই হলো। তোমার মাকে এক সময় আমাদের বাসায় নিয়ে আসো, দুজনে গল্প করতে পারবো। তার হবে না আন্টি। কেন বাবা? সে আর এই পৃথিবীতে নেই, আমার মা নেই। কিছুদিন আগেই কত হয়ে গেছেন। এমন করে বলতে নেই। কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমি তোমার মা। আন্টির দিকে তাকাতো, দু চোখের পানি অঝরে পড়তে লাগলো। হঠাৎই নীলা সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, তন্ময়, তোকে বলছি না তুই কাঁদবি না কখনো, তারপরও কাঁদছিস। নীলার দিকে তাকাতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। নীলা আপুকে দেখতে পুরো পরীর মতো লাগছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর কিছুটা ময়দাতে পুরোই নীল পরি। আমি নীলা আপুর দিকে হাঁ করে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যে এক অজানা রাজ্যে হারিয়ে গেলাম। আমাদের জগৎ কি ফিরে আসা যায়? চলো। চল। আন্টিদের থেকে বিদায় নিয়ে গাড়ি করে রওনা হলাম গ্রামের বাড়ির জন্য। ড্রাইভিংটা আমি নিজেই করছি। একটা কথা বলবো? নীলাপুকে উদ্দেশ্য করে কথাটি বললাম। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আগে কি ভূতের মতো দেখতে লাগতো? না, সেটাও না। আগেও সুন্দর লাগতো, কিন্তু আজ আরো বেশি সুন্দর লাগছে। পাম না দিয়ে গাড়ি চালা। আর শোন, জিপিএস সিস্টেম করে দিছি, তাতে তোর গ্রামের বাড়ি যেতে সুবিধা হবে। ওকে। দীর্ঘ 5-6 ঘন্টা ড্রাইভিং করার পর গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছাতেই সূর্য পশ্চিম আকাশে ডুবতে বসেছে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে নীলাপুর দিকে তাকাতে রেহাস খেয়ে গেছি। সূর্যের কিরণ কাজ ভেদ করে নীলাপুর মুখে পড়ছে। আপুকে দেখতে একটা শিশুর মতো লাগছে। ঘুমন্ত অবস্থায় আপুকে আরও বেশি কিউট লাগছে। মায়াবী চেহারার দিকে তাকিয়ে অজানা শহরে আপুকে নিয়ে হারিয়ে গেলাম। হঠাৎই আপু ঘুম থেকে উঠে পড়ল। কিরে, কি দেখছিস এভাবে আমার দিকে তাকিয়ে? কখন পৌঁছেছি আমরা? না মানে তোমাকে দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর একটু আগে পৌঁছেছি আমরা। অনেক দেখেছিস, এখন গাড়ি থেকে নাম, ভিতরে চল, আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। নীলা আপু আর আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে গেলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কেমন আছো নানু? অনেক দিন পর তোমাকে দেখলাম, অনেক মুটকি হয়ে গেছো। ভালো আছি। নানুকে তো ভুলেই গেছিস, সেই কবে এসেছিস আর এতদিন পর দেখা হলো তোমার। নানু, কেঁদো না তো। ফোনে তোমাকে যার কথা বলেছিলাম সে কিন্তু আমাদের পাশে আছে। তুমি তন্ময়? তোমার কথা অনেক শুনেছি নীলার মুখ থেকে, আর সামনাসামনি দেখা হলো। আমাকে উদ্দেশ্য করে কথাটি বলল নীলার নানু। জি, আমি তন্ময়। তো নানু, ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? জি, নানানাথের কাণ্ড কারখানা দেখছি। ওসব পরে দেখো, আগে ভিতরে এসে রেস্ট নাও। আমি আর নীলাপু ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই একটা মেয়ে এসে আমাকে একটি রুম দেখিয়ে দিল। আপাতত আমাকে ঘরে থাকতে হবে বলে মনে হয়। রুমে ঢুকে দরজা বন্ধ করে ওপাশে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। 3 থেকে 4 ঘন্টা ড্রাইভিং করার ফলে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শরীর বিছানায় লাগানোর সাথে সাথেই 2 চোখের ঘুম চেপে ধরলো। হঠাৎই আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। কারো ডাকাডাকি শব্দে ঘুমিয়ে গেল। চোখ মেলে দেখি নীলা আপু আমাকে ডাকছে। তন্ময়, ওঠ, সকলে তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়, সকলে একসাথে বসে ডিনার শেষ করব। আমার ভালো লাগছে না, তুমি গিয়ে খেয়ে নাও। ঘুমের ঘুরে কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে। কথাটা বলেই নীলা আপু চলে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। মোবাইলে ফেসবুকে ঢুকে হুদায় নিউজ ফিড পড়তে করছিলাম। 10 থেকে 15 মিনিট পর দরজা থেকে টোকা দিল। দরজা খুলতে দেখলাম নীলা আপু খাবার নিয়ে এসেছে। খাবার কেন?
আমি খাবো, তার জন্য নিয়ে এসেছি। তো তোমার রুমে যাও না, এখানে এসেছো কেন খাবার নিয়ে? আমার ইচ্ছা, আমি নিয়ে এসেছি। তোর কি সমস্যা? না, আমার তো কোনো সমস্যা নেই। এখন সামনে থেকে সর, আমাকে ভিতরে যেতে দে। যাও। দরজা থেকে সরে গিয়ে দাঁড়ালো। নীলা আপু খাবার নিয়ে ভেতরে চলে গেল। আপু সোফায় বসে বসে খেতে লাগলো, আর আমি বিছানায় বসে গল্প লিখছি। কিছুক্ষণ পর সামনে তাকাতেই দেখি আপু ভাত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হা কর। আমি খাবো না, তুমি খাও। হা করতে বলছি তোরে। আপুর কণ্ঠ শুনি হাতের মোবাইল বিছানায় পড়ে গেল। পুরো বাড়িটা থর থর করে কাঁপতে লাগলো। আপুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হা কর। আমি বাধ্য ছেলের মতো হা করে খেতে লাগলাম, আর আপু আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে নীলার মামা আমার ঘরে আসলো আর আমাকে বলল, বাবা, আমার তো কোনো ছেলে নেই, একমাত্র মেয়ে আছে। 2 দিন পর তার বিয়ে। আমি চাই তুমি তার বিয়ের সমস্ত দায়িত্ব নাও। মামা, আমি আপনার ছেলের মতো নিজের বোন মনে করে আমি আমার বোনের বিয়ের সব কিছুর দায়িত্ব নিলাম। তুমি আমাকে নিশ্চিন্ত করলে বাবা, তুমি না থাকলে যে কি হতো। অস্বস্তির একটা নিঃশ্বাস ফেলেই কথাটি বলল নীল মামা। নীলার মামা কথাটি বলে রুমের বাইরে চলে গেল। নীলা আপু আমাকে বলল, লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়। গুড নাইট। তুমি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। নীলা আপু লাইট অফ করে রুমে চলে গেল। রাত 1টা বাজে। মোবাইলের শব্দে ঘুমিয়ে গেল। মোবাইলে তাকাতে দেখি নীলা আপুর নামটা বড় বড় করে স্ক্রিনে দেখা যাচ্ছে। কলটা পিক করলাম। আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে ঘুমিতে সে হারিয়ে গেছে, তাই দয়া করে তার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে কলটা সকালে করুন এবং তার খবর নিন। ধন্যবাদ। কুত্তা বান্দর, এই মুহূর্তে তুই ছাদে আসবি, না হলে তোকে আমি পারবো না। এখন রাত কত বাজে দেখছো? তুমি ভূতের সাথে গল্প করো, আমি ঘুমাই। গুড নাইট। হারামি। তুই যদি এখন না আসিস তাহলে আমি কিন্তু তোর রুমে চলে আসবো। না থাক, আমি আসছি, তুমি ওখানেই বসো। কলটা কেটে দিয়ে দরজা খুলে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। ছাদে উঠে দেখি নীলা আপু ছাদের এক কোণে বসে আছে। নীলা আপুর পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা শুরু করলাম, এত রাতে এখানে ডেকেছো কেন? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুই এখন আইসক্রিম নিয়ে আয়। তুমি কি পাগল হয়ে গেছো? এখন এত রাত কয়টা বাজে খেয়াল করেছো? এখন কি কোনো দোকান খোলা পাবো? আমি কিছু জানি না, আমি আইসক্রিম চাই, আর যদি না নিয়ে আসিস তাহলে তো। ঠিক আছে, দেখি কোনো দোকান খোলা পাই কিনা। দীর্ঘ একটা শ্বাস নিয়ে ফেললে বললাম, যা, তাড়াতাড়ি আসবি, আর 2টা আইসক্রিম নিয়ে আসবে। 2টা কেন? প্রথমটা আমি খাবো, আর দ্বিতীয়টা কিছুক্ষণ পরে আমিই খাবো। কিছু না বলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে সারা বাজার খুঁজে পেলাম না। ফিরে আসছি, এমন সময় এক দোকানে খোলা দেখতে পেলাম। কাকা, 2টা আইসক্রিম দেন তো। এই নাও। কয় টাকা দিব কাকা? 300 টাকা। কাকা, এতগুলো তো 50 টাকা পিস, তাহলে 300 টাকা কেমনে? নিলে নাও, না নিলে আসো এখন। কিছু না বলে মানিব্যাগ থেকে 300 টাকা বের করে দিয়ে চলে আসলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, ডাইনিটার জন্য আমার 300 টাকার পাস গেল। মনে মনে নীলার গোষ্ঠীর শ্রাদ্ধ করছি আর হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। সাথে গিয়ে দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছে। আমাকে যেতে দেখি কলটা কেটে দিল। এই নাও তোমার আইসক্রিম, এবার আমি গেলাম। কোথায় যাবি? রুমে যাই, ঘুম আসছে, আর তুমি হয়তো কারোর সাথে কথা বলছিলে, তাই বিরক্ত করতে চাই না। এখানে বসে গল্প করি, আর আমি কারোর সাথে কথা বলছিলাম। তোকে কে বলল? তোমাকে দেখলাম কথা বলতে, তাই বললাম। আরে না, এফবি চালাচ্ছিলাম তো, একটা ছেলে মেসেঞ্জারে কল দিয়েছিল, তাই উষ্টা দিলাম। তুই এখানে বস, দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, আসছি। নীলাপুর পাশে বসলাম। আচ্ছা তন্ময়, তুই কাউকে ভালোবাসিস না? আমাকে কে ভালোবাসবে? তোকে তো অনেক মেয়েই পছন্দ করে, তুই কাউকে পছন্দ করিস না? আমাকে পছন্দ করো? কোনো মেয়ে আমাকে পছন্দ করবে? আর যে আমাকে পছন্দ করে সে নিশ্চয় পাগল হবে। সত্যি তুই কাউকে ভালোবাসিস না? আরে না। আচ্ছা এখন বলো, আমাদের ভাইয়ার খবর কি? কে ভাইয়া? অবাক হয়ে তাকালো, প্লাস বলল, তোমার বয়ফ্রেন্ড। তুই দেখতে চাস আমার বয়ফ্রেন্ডকে? দেখাও। আচ্ছা একটু অপেক্ষা কর, আমি তাকে দেখাবো। ওকে। নীলা আপু কোথায় যেন চলে গেল। আমার পাশ থেকে উঠে
10-15 মিনিট পায়চারি করার পর নীলা আপুর দেখা মিলল। আপু আমার সামনে এসে হাঁপাতে লাগলো। আপুর এক হাত পিছনের দিকে। কোথায় গিয়েছিলে আর এত হাঁপাচ্ছ কেন? থাম। হাত দিয়ে ইশারা করে বলল। কিছুক্ষণ দুজনে নিস্তব্ধতা বজায় রাখলাম। হঠাৎই নীলা আপু আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর পিছন থেকে একগুচ্ছ গোলাপ ফুল সামনে নিয়ে এসে বলতে লাগলো। আকাশে থাকা সূর্যটা যখন ডুবে যায়, রাতের আকাশের চাঁদ যখন ডুবে যায়, প্রতিটি সময় প্রতিটি ক্ষণে তোকে মনে পড়ে। জানি না কেন তোকে এত বেশি মনে পড়ে। খেতে গেলে তোকে মনে পড়ে, ঘুমাতে গেলে তোকে মনে পড়ে। সারাক্ষণ তোর ভাবনায় ডুবে থাকি। তোকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বলে মনে হয়। আমি তোকে ভালোবেসে ফেলেছি তন্ময়। তুই কি তোর বউ হিসেবে আমাকে মেনে নিবি? তোর বাবুর আম্মু হিসেবে আমাকে মেনে নিবি? আই লাভ ইউ তন্ময়, আই লাভ ইউ সো মাচ। আমি আপুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি না আপু আমার মাঝে এমন কি দেখলো যার জন্য আমাকে ভালোবেসে ফেললো। আপুকে কিছু না বলে পাশে এড়িয়ে চলে এলাম। আমি বুঝতে পারছি না আপুকে আমি মেনে নিব কি না। আর আমি তো স্মার্ট না, দেখতেও ভালো না। বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি। কখন যে ঘুমে দিশে হারিয়ে গেলাম বুঝতেই পারিনি। ফজরের আজান কানে যেতেই চোখটা খুলে গেল। কেন জানি বুকটা ভারী ভারী লাগছে। বুকে তাকাতে দেখেই নীলা আপু আমার মুখে মাথা রেখে শুয়ে আছে। আপু, ওই আপু। কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি এই রুমে কী করতেছো, সেটা আবার আমার বুকের উপর? মানে এখন আর তোতলাতে হবে না, তুমি তোমার রুমে যাও, ফজর আজান দিয়ে দিয়েছে। আমি এখানেই ঘুমাবো। তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই সারা জীবন। উহ, আল্লাহ রে, তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, তোর জন্য পাগল। কেন বুঝিস না তুই আমাকে? একটা কথা কান খুলে শুনে রাখো, ভালোবাসা টালবাসা আমাদের হবে না। আর তোমাদের স্ট্যাটাস কোথায় আর আমাদের স্ট্যাটাস কোথায়? তোমার বাবা এই এলাকার একজন স্বনামধন্য এমপি আর আমার বাবা সামান্য একজন ব্যাংকার। তোমরা থাকো বিশাল অট্টালিকা বাড়িতে আর আমরা থাকি পায়রার ঘরে। এই ভালোবাসার ভূত মাথা থেকে সরাও। আমি শুধু তোকে চাই। বাড়ি গাড়ি ধন দৌলত আমার লাগবে না। তোর বুকে একটুখানি মাথা রাখার জায়গা করে দে। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে সোজা মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে নামাজ আদায় করে আবার বাসার দিকে রওনা হলাম। আসার পথে নীলার মামার সাথে দেখা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, একটু বাজারের দিকে যাই। জি চলেন মামা। আচ্ছা মামা, ডেকোরেটরের কি বলা হয়েছে? না বাবা, এখনও কিছু করা হয়নি। এখন তুমি সব কিছু সামলাবে। জি মামা। পকেট থেকে ফোনটা বের করে শহরের সব থেকে নামি ডেকোরেটরকে খবর দিলাম। মামা, ওনারা 4 লক্ষ টাকা চাই বিয়ের সমস্ত কিছু আয়োজন ওনারা করবে। যেমন ডেকোরেটর, ফুল দিয়ে সাজানো, রান্না, ডিজে, নৃত্যশিল্পী সব কিছু ওনারাই দেখবে। আর বিয়ের আগে অবধি তারা এখানেই থাকবে। টাকার চিন্তা করো না তুমি। তোমার উপর এখন তোমার বোনের বিয়ের দায়িত্ব। তুমি ভালো জানো কীভাবে কী করবা। আর টাকাটা বাসায় গিয়ে দিব আমি। তোমার যখনই টাকার প্রয়োজন হবে তখনই আমাকে বলবা। জি মামা, তাহলে আমি ওনাদের আসতে বলছি। আর ওনাদের থাকার জন্য আশেপাশের কোনো হোটেলের ব্যবস্থা করছি। ওকে, চলো এখন চা খাওয়া যাক। মামা আমি চা খাই না, আপনি খান। আমি বাসায় গিয়ে ওনাদের সমস্ত কথা বলি। আর অ্যাডভান্স হিসাবে অগ্রিম 1 লক্ষ টাকার মধ্যে দিতে হবে। তুমি বাসায় যাও, ক্যাশিয়ার সাহেবকে আমি বলে দিচ্ছি, উনি টাকা দিয়ে বাসায় দিয়ে আসবে। আচ্ছা মামা, আর শোনেন, বাইরের খাবার খাওয়া ভালো না, আর বাসায় তাড়াতাড়ি ফিরবেন। ওকে, যাও। নীলার মামার সাথে হাঁটতে হাঁটতে আমাদের কথা হলো। তারপর নীলার মামার থেকে বিদায় নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসে ঢুকতে একজন ভদ্রলোক আমাকে ডাক দিল। আপনি কি তন্ময়? জি আমি তন্ময়, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। স্যার আমাকে এই টাকাটা দিতে বললো, আর যখন প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি হাজির হব। ও, আপনি ক্যাশিয়ার সাহেব? জি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন, প্রয়োজন হলে আপনাকে খবর দিব। ভদ্রলোক চলে গেল। আমি টাকাটা নিয়ে ভিতরে গেলাম। কলিং বেল চাপ দিতেই মামি দরজা খুলে দিল। কোথায় ছিলে? তোমাকে রুমের না দেখে সবাই পাগল হয়ে গেছে। মামি, নামাজে গেছিলাম। আচ্ছা, নাস্তা করে নাও। না মামি, পরে করব। আমাকে এখন বের হতে হবে, ডেকোরেটর লোকদের কাজটা দিতে হবে, এসে নাস্তা করব। একটু কিছু তো খেয়ে নাও। না থাক, এসে খাবো। কথাটা বলে রুমে চলে এলাম। রুমে এসে কাপড় পাল্টে বের হব, এমন সময় একটা মেয়ে নাস্তার ট্রে নিয়ে রুমে ঢুকলো। ভাইয়া নাস্তা করে নাও।
আপু পরে করি, এখন একটু কাজ আছে, আমাকে বের হতে হবে। প্লিজ ভাইয়া কিছু খেয়ে নাও। তুমি খাওনি বলে নীলাপও এখনও না খেয়ে আছে। আচ্ছা, তোমার নাম কি? আমি সীমা, নীলাপুর মামাতো বোন। আচ্ছা, তুমি ট্রে আমাকে দিয়ে তৈরি হয়ে এসো, তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আর তোমার নীলা আপু কোথায় এখন? নীলাপু তার রুমে আছে এখন। আচ্ছা যাও, তৈরি হয়ে আসো। সীমা চলে গেল। আমি নাস্তার ট্রে নিয়ে নীলা আপুর রুমে গেলাম। রুমে গিয়ে নীলা আপুর দিকে তাকাতেই বুকের ভিতরে একটা বাড়ি মেরে উঠল। নীলা আপু হয়তো অনেক কান্না করছে, যার কারণে তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। এখনও কান্না করেই চলেছে। ভিতরে আসতে পারে কি? আমার কথা শব্দ শুনে দ্রুত নিজের চোখের পানি মুছে আমার দিকে তাকালো। ভিতরে আয়। খাওনি কেন? আর কান্না করছো কেন? খাবার ট্রে টেবিলে রেখে কথাটি বললাম। আমি কান্না করলে তোর কি? আমি না খেলেই তোর কি? নীলাপু তোমাকে কিছু বলতে চায়, কিন্তু তার আগে একটা শর্ত আছে আমার। নীলাপু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল। কি বলতে চাস? বলবো, তার আগে বলো তুমি আমার শর্তে রাজি আছো? রাজি আছি। কি শর্ত বল? টেবিল থেকে খাবার নিয়ে এসে বললাম, এগুলো খেয়ে তৈরি হয়ে নাও। না, আমার ভালো লাগছে না। না খেলে বলবো না। ওকে, আমি খাচ্ছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। অবাক হয়ে বললাম, বাহ, তোমারও শর্ত আছে? আচ্ছা বলো, কি শর্ত তোমার? হঠাৎই নীলাপু বিছানা থেকে উঠে আমার কোলে বসে পড়ল আর গলা জড়িয়ে ধরল। কি করছো তুমি এসব? কেউ এসে পড়লে কি ভাববে বলো তো? নামো বলছি, নামো। না মিস্টার, সেটা হচ্ছে না। আর আপনি আন্টিকে কথা দিয়েছেন 1 মাস আমার কথা মতো চলবেন। 1 মাস পূরণ হতে এখনো 16 দিন বাকি। ও, সুযোগের সদ্ব্যবহার করছো? যেমন কুকুর তাকে তেমন নগরে দিতে হয়। তোমাকে আমি আমার করেই নিব গো সোনা। সেই আশাতেই থাকো। এখন বক বক কম করে আমাকে খাইয়ে দাও। অবাক হয়ে বললাম, আমি পারবো না। পারবো না বললেই হবে না গো সোনা, তোমাকে যে পারতেই হবে। নীলাপুর হাসি দেখে মুহূর্তেই এক অজানা দেশে হারিয়ে গেলাম। কি মায়াবী হাসি! ওই, খাইয়ে দিবা না বলো? আচ্ছা দিচ্ছি। নীলাপুকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া শেষ হতেই আপু বলে উঠল, এবার বলো কি বলতে চাও? তৈরি হয়ে নাও, আমি রুম থেকে আসছি। ওকে, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। আমি রুমে চলে গেলাম আর ব্যাগ থেকে বের করলাম পুরোনো দিনের সেই ডায়েরিটা, যেখানে আমার অতীতের সব কিছু লেখা আছে। ডায়েরিটায় আজ ধুলো জমে গেছে। অনেক দিন যাবৎ ডায়েরিতে লেখা হয় না, খোলাও হয় না। ডায়েরি হাতে নিয়ে আপুর রুমের দিকে হাঁটতে শুরু করলাম। এর মধ্যেই নীলাপু তৈরি হয়ে গেছে। ভিতরে আসবো? আসো। সামনে এগিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, এটা তোমার বউয়ের রুম, তোমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে না। বউ? এই স্বপ্নটা অনেক আগেই জীবনের থেকে ত্যাগ করে দিয়েছি। এই নাও ডায়েরিটা, এটা পড়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবা। এখন চলো, অনেক কাজ আছে। নীলাপু ডায়েরিটা নিয়ে আমার সাথে চলতে থাকলো। দুজনে নিচে চলে এলাম। মামিকে জিজ্ঞাসা করলাম, মামি সীমা কোথায়? ওর রুমে আছে। আরে যেখানে যাও একটু তাড়াতাড়ি ফিরো, এখনো সীমার শপিং করা হয়নি। ঠিক আছে, আমি যাবো আর আসবো। ঠিক আছে। দেখো তো ভাইয়া, আমাকে কেমন লাগছে? বোনটাকে অনেক সুন্দর লাগছে। এখন চলো। আমরা সকলে হাঁটতে শুরু করলাম। বাসার বাইরে এসে গাড়ি বের করে ড্রাইভিং সিটে আমি বসলাম। নীলা আপু আমার পাশে বসলো আর সীমা আপু পিছনে। গাড়িতে বসে সবাই নিশ্চুপ। নীলা আপু ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। চলুন ঘুরে আসি তন্ময়ের অতীতের জীবন থেকে। 2017 সাল, আজ থেকে 3 বছর আগের কথা। আমি তখন আমার মামাদের সাথে নারায়ণগঞ্জের আদমজি এলাকাতে থাকি। লেখাপড়া বলতে ক্লাস 10-এ ছাত্র ছিলাম তখন। সকাল সকাল মামি আমাকে ঘুম থেকে ডেকে তুলল। উঠে পড় তন্ময়, স্কুলে যেতে হবে। মামি আর একটু ঘুমাই না। বাবা উঠে পড়, আর একটু বেলা হলে তো হেড স্যার তোকে পানিশমেন্ট দিবে। হেড স্যার? হেডমাস্টারকে আমি ভয় পাই, কারণ তাকে দেখতে দত্ত মানবের মতো লাগে, অনেকটা ভূতদের মতো। আসলে আমি ভূতকে বিশ্বাস করি না, দিনেও না কিন্তু রাতেও করি। দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য টেবিলে বসলাম। কি বাবা, স্কুলে কখন যাইবা? তোমার বন্ধুগুলো তো এসে হাজির হয়ে গেছে। আসলে বুঝতে পেরেছি। তো কয়টা লাগবে? আপাতত পকেট পুরাই ফাঁকা। মামা পকেট থেকে 200 টাকা দিয়ে বলল,
বিকেলে আরও নিও। ঠিক আছে, কথাটা বলে চলে আসলাম। বাইরে আসতেই হারামি দুটার সাথে হারামি দুটার জিএফ নিয়ে গল্প করতেছে। আমাকে দেখেই রাব্বি বলল, কি রে, তোর এতক্ষণ লাগে? সেই কখন থেকে অপেক্ষা করছি তোর। ভালোই তো চলছে তোদের। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, এতক্ষণ সময় দাঁড়ায় রইছি, আর আপনি এখন আসলেন? আমি না আসতেই তো ভালো হয়েছে। এতক্ষণ চুটিয়ে প্রেম করছিলেন দুজনে? সত্যি করে বলতো কি করছিলি? একটু হোমওয়ার্ক করছিলাম। ডাহা মিথ্যা কথা বললাম? শালা, মিথ্যা কথা কইস না। মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, আমি কি জানি না? হয়েছে, এখন চলেন। আরেকজনের কোথায়? চিপাই গেছে। কি এত সকাল সকাল? শালাকে গোসল কইরা স্কুলে লইয়া যাইতে হইব, বুঝতে পারছি। ও বরিশাইলা হালা, কই তুই? চিপার কাজ শেষ হলে বাইরের জগৎটা দেখ ভাই। আমার কথা শুনে ইমন আর ইম্পান দুজনে বেরিয়ে এলো। কি ভাই, সকাল সকাল চিপাই কেন? রাগ ভাঙতে গেছিলাম। ও, তা তো ভালোই। 5 জন রত্ন হাঁটতে শুরু করলাম। স্কুলের গেটে ঢুকতেই একটা মেয়ে এসে ঠাস ঠাস করে 2টা চর মারলো। মেয়েটার দিকে তাকাতেই থ মেরে গেলাম। মেয়েদের রাতে নোংরা নোংরা মেসেজ করতে ভালো লাগে, তাই না? আজ তোর মেসেজ করার মজা বুঝামু। আমি তো অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে? বুকের হার্টবিট বেড়ে গেছে। এমন সময় একটা মেয়ে এসে বলল, প্রিয়া, কি করছিস? এই ছেড়ে না তো, ওই পিছনে ছেড়ে। প্রিয়া নামটা শুনে মনের মাঝেই ঘন্টা বেজে উঠল। ছরে এবার ছেলেটার কাছে গেল। ছেলেটাকে যেই থাপ্পড় লাগাবে অমনি আমি এঁটে নিলাম। মেয়েটার সামনে এক হাত দিয়ে মেয়েটাকে সরিয়ে দিলাম, আর আমি ছেলেটার সামনে গিয়ে হাতা গোছাতে লাগলাম। দেখ ভাই, কোনো ঝামেলা করিস না, আমরা কিন্তু স্কুলের এরিয়াতে আছি। ধুর, চুপ করে থাক না। সকলের মাঝেই ভয় ভয়। ঝড় আসার আগে যেমন একটা দমকা বাতাস আসে, তেমনি কিছু একটা বলে মনে হচ্ছে ওদের, সেটা বুঝতে পারছি। আমি ছেলেটাকে জড়িয়ে ধরলাম। ভাই, তোকে যে কী বলে ধন্যবাদ জানাবো বলে বোঝাতে পারবো না। তুই আজ আমার বড় একটা উপকার করলি। তোর জন্য আজ আমি আমার মনের মানুষকে খুঁজে পেলাম। সবাই তো হা করে আছে, কারণ আমি একটা এমন ভাব লইছিলাম যে পোলারে মায়েরা ওইখানে পুঁতায় ফেলবো, কিন্তু আমি ঠিক উল্টোটা করলাম, যার ফলে সবাই থ মেরে আজ গেছে। ভাই, আমাকে ভাবিরে পাইছিস তো, সে কোথায়? কোথায় মানে? আমাদের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পারছিস না? পেয়াকে উদ্দেশ্য করেই কথাটি বললাম। মানে আপনি এসব কি বলছেন? আপনি মনে হয় পাগল, আপনাকে পাবনা পাঠানো উচিত। আমি পাগল, কিন্তু তোমাকে দেখার আগে ছিলাম না। তোমাকে দেখার পর আমি পাগল হয়ে গেছি। ও তাই বুঝি? বিশ্বাস করো, তুমি যখন প্রথম থাপ্পড় দিলা তখন তোমাকে দেখে ক্র্যাশ খাইছি। 2টা থাপ্পড় তোমাকে ভালোবেসে ফেলেছি। সামিয়া, চল এখান থেকে, আমি এখানে থাকলে পাগল হয়ে যাব। কিন্তু ওই ছেলে। একটু সরে দাঁড়াবেন? আমাকে বলছো? জি, আপনাকে বলছি, একটু সরে যান প্লিজ। আমি সরে দাঁড়াতেই পেঁয়াজ ছেলেটার সামনে গিয়ে ঠাস ঠাস করে মায়েরা চলে যাচ্ছে। এমন সময় একটা ছেলে পেছন থেকে বলে ফেললো, ভাই শুধু বল, মেয়েটাকে তুলে নেই। কে বললি রে ভাই? আমি বলছি। এদিকে আসেন ভাই একটু। ছেলেটা বুক ফুলিয়ে আমার কাছে আসলো। আমি ওর কাঁধে হাত রেখে হাঁটতে শুরু করলাম আর বলতে লাগলাম। ইশারায় রাবি আর ইমনকে ওই 2টারে সামলাতে বললাম। ভাই, তোর সামনে একটু আগে ওরে বুক করলাম। আচ্ছা, আমি তোর যদি ভাই হই তাহলে ওই মেয়ে তোর কী হবে? সম্পর্কে ভাবি হবে। তুই যদি তোর ভাইয়ের সামনে তোর ভাবিকে বলিস তুলে নিব, তাহলে তোর ভাই তোকে কী করবে? আমাকে ভীষণ মারবে। তাহলে আমি তোকে এখন কি করব? বলেই কলার ধরে ঠাস ঠাস করে কয়েকটা লাগিয়ে দিলাম। ভাই থামেন। কেন, তোর ভাবিকে তুলে নিবি না? ভাই, আমার ভুল হয়ে গেছে। ওই মায়া থক্কু ভাবিরে এরকম কথা আর কখনো বলবো না। মনে থাকবে তো? হ্যাঁ ভাই। আমি ছেলেটা থেকে রাপিদের কাছে আসলাম। কি রে, ওই 2টা কই? তোর থাপ্পড় দেখে ওই 2টা পালাইছে। তাহলে চল ক্লাসে যাই। দোস্ত, 1 মিনিট, রিমিকে একটা জিনিস দিয়ে আসি। ওকে, যা। আমি ইমন আর ইম্পা 3জনে ক্লাসে থেকে হাঁটতে শুরু করলাম। এই যে নায়ক, এদিকে আসেন। খাইছে রে, এইটা আমারে ডায়ে কেন? মনে মনে বললাম। জি স্যার, বলুন। তো নায়ক মশাই, আপনার আরেকজন সঙ্গী কোথায়? তাকে নিয়ে আমার রুমে আসেন। জি স্যার। স্যার চলে গেল আর ইমন আর ইম্পা 2জনেই আমার কাছে আসলো।
কী রে, স্যার তোকে ডাকলো কেন? আমাকেও ভিতরে যাইতে বললো, হয়তো কপালে দুঃখ আছে। না ভাই, আমি যাবো না, তুই যা। আমি একা কেন পিঠা মিনি খাইতাম? বন্ধুর বিপদে বন্ধুই তো এগিয়ে আসে, তাই না দোস্ত? কিরে এখানে দাঁড়িয়ে কেন? চল ক্লাসে যাই। ক্লাসে পরে যাবো, আগে হেডুর রুমে চল। ওনার রুমে যাবো কেন? আরে চল না। তারপর ইমনের রাব্বিকে এক পর্যায়ে জোর করেই স্যারের রুমে গেলাম। স্যার আসবো? আসো। স্যার আমাদের কেন ডেকেছেন? শোন, সামনের 21 তারিখ আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাচ্ছি, আর আমি চাই তোরা 3জন সব কিছুর সামলাবি। স্যার আমরা কি পারবো? না মানে স্যার বলছি কি, 3জনে সমস্ত দায়িত্ব নেওয়াটা মুশকিলের হয়ে যাবে, তাই না? তোরা শুধু আয়োজনটা করে দিবি, আর বাকিরা সব কিছু দেখবে। জি স্যার, আমরা তাহলে এখন ক্লাসে গেলাম স্যার। যা, আর মাত্র 4 দিন হাতে আছে, মনে থাকে যেন। জি স্যার। স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসরুমে এসে তো অবাক, কারণ আমার জান পাখিটা আমার ক্লাসেরই ছাত্রী, কিন্তু এর আগে তো কখনো দেখিনি। দেখবো বা কেমনে, 1 মাস তো স্কুলেই আসিনি। ক্লাসে ঢুকে ব্লক একই বসলাম। ক্লাসে 2টা ব্লক, একটা মেয়েদের একটা ছেলেদের। প্রিয়া ব্লক 2-এর সামনে বেঞ্চের কিনারা সিটে বসেছে, আর আমি ওরে জানানোর জন্য ব্লক 1-এর 3য় বেঞ্চের কিনারা ব্যাগটা রেখে ওর সামনে চলে এলাম। হাই, আমি তন্ময়। আসসালামু আলাইকুম, আমি পিয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো এই স্কুলে নতুন দেখছি। আপনাকেও তো নতুন দেখছি, আর দয়া করে আমাকে বিরক্ত করবেন না। ওকে, মন খারাপ করে চলে এলাম। প্রতি ক্লাসে মন না দিয়ে পিয়াকে দেখতে মন দিচ্ছি। ওর মুখটা এতটাই মায়াবী, আমি যেন কোনো এক অজানা দেশে হারিয়ে গেলাম। অবশেষে স্কুল ছুটি হওয়ার পর ওর পিছু পিছু ওদের বাসার সামনে গেলাম। প্রতিদিনই ওকে বিরক্ত করি, ওর পিছু নেই। ক্লাসে ওর দিকে তাকিয়ে থাকি। দেখতে দেখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত কিছু আয়োজন হয়ে গেল, আর আমি ওই দিন সারাদিন ব্যস্ত থাকায় প্রিয়াকে দেখতে পারিনি। রাতের অনুষ্ঠানে ইমপ্রা আর রিমিকে দিয়ে প্রিয়াকে ডাকিয়ে আনলাম। ক্লাসরুমে এখন আমি আর প্রিয়া দাঁড়িয়ে আছি। বুকের ভিতর থাকা হার্টবিট ধুক 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 ধুক, বুকের গতি বেড়েই চলেছে, দুজনেই স্তব্ধ। কি হলো, কিছু বলবেন নাকি আমি চলে যাব? কীভাবে শুরু করব বুঝতে পারছি না, ভয় আমার বুক সহ শরীর কাঁপছে। তাহলে আমি চলে যাই? আরে না, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আমি হাঁটু গেড়ে পেছনের থেকে ফুল নিয়ে সামনে মানে প্রিয়ার সামনে ধরলাম। তোমাকে মনের রাজ্যের রানী করার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। হৃদয় গহীনের অন্তরাত্মা সারাক্ষণ শুধু তোমাকে মনে করে। হৃদয়ের ছোট্ট জমিতে বড় বড় অক্ষরে তোমার নামটা লিখে রেখেছি। ভালোবাসবে কি আমায়? রাখবে কি তোমার হৃদয় মাঝারে? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বিরক্ত করা, তোমার তাকানো আমাকে পাগল করে দিয়েছে। সারাক্ষণ আমিও তোমাতে মগ্ন থাকি। এই পাগল মনটা তোমাকে খুঁজে সারাক্ষণ। আমার হৃদয় রাজ্যের রাজা তুমি। ফুলগুলো হাতে নেওয়ার পর বলল, প্রিয়, তোমার পাটা এগিয়ে দাও, আমি ভালোবাসার উপহার হিসাবে তোমাকে কিছু দিতে চাই। প্রিয়া ওর পা এগিয়ে দিল। খুব যত্ন সহকারে ওর পায়ে পায়েল পরিয়ে দিলাম, তারপর উঠে দাঁড়ালাম। তোমার হাতটা এগিয়ে দাও, আমি আমার ভালোবাসার একটি স্মৃতি তোমার হাতে পরিয়ে দিতে চাই। আমি হাতটা বাড়িয়ে দিতেই প্রিয়া আমার হাতে আংটি পরিয়ে দিল, আর আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ তন্ময়, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু পাগলি, আই লাভ ইউ মোস্ট দেন। আফসোস, আজ অবধি এমন একটা প্রেমিকা আমার কপালে জুটল না। দুঃখে আমার কান্না আসছে। ওগো আমার ফিউচার জিয়ে, কোথায় তুমি? দেখা দাও। আর একা থাকতে মন চাইছে না গো। মিনিট 5 অপরকে জড়িয়ে থাকার পর হঠাৎই জোরে জোরে তালি দেওয়ার শুরুতে পেলাম। দুজনকে ছেড়ে দিয়ে পিছনে তাকাতেই দেখি 4 রত্ন হাতে তালি দিচ্ছে আর হাসছে। ভাইয়া, আপনি এত সুন্দর করে প্রপোজ করতে পারবেন আমি ভাবতেও পারিনি। ভাই, আমি আপনার সাথে প্রেম করব। তাহলে আমার কি হবে? সবাই হো হো করে হাসতে শুরু করলো। ভাই, একটা পার্টি হয়ে যাক আজ রাতে, কি বলিস? হবে হবে, সবই হবে। আগে বিয়ে করি, তারপর আমার জানুর কোলে একটা ক্রিকেট টিম তুলে দেই, তারপর কি? তো নিচে যাওয়া যাক। চলেন ভাই। ইমন, ইম্পা, রাব্বি, রিমি,
ওরা সামনে চলে গেল আর প্রিয়া আর আমি পেছনে। প্রিয়া আমার কাঁধে মাথা রেখে হাঁটতে এবং গল্প করতে লাগলো। তন্ময়, একটা কথা বলবো? বলো। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো ছেড়ে যাব না। প্রমিস করো। প্রমিস, কখনো ছেড়ে যাব না। ওর হাতের উপর হাত রেখে কথাটি বললাম। আচ্ছা একটা কথা বলো, আমি তোমাকে সবসময় ফলো করি, তুমি এই কথা বুঝলে কি করে? তুমি যেদিন প্রথম সবার সামনে আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, ওই দিন থেকে তোমাকে লক্ষ্য করি আমি। রাতে যখন আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতে আমাকে দেখার জন্য, আমি পর্দার আড়াল থেকে তোমাকে দেখতাম। আরে, আর আমি তোমাকে দেখতে না পেয়ে মন খারাপ করে পাশে ফিরতাম। এভাবেই গল্প করতে করতে আমরা নিচে চলে এলাম। নিচে এসে সবাই অনেক আনন্দ মজা করলাম। রাত প্রায় 11টা, তখন অনুষ্ঠান শেষ হয় আর আমরা তখনই বের হই। প্রিয়ার সাথে ওর মা এসেছে, তাই ওকে এগিয়ে দিতে পারেনি। প্রতিদিন দেখা হওয়া, ঘোরাঘুরি নিয়ে কেটে গেল 6টা মাস। আমিও প্রিয়াকে অনেক ভালোবাসি, প্রিয়াও আমাকে অনেক ভালোবাসে। দুজনের পরিবারই কীভাবে চেনে যায়, আর আমাদের দেখা করা, কথা বলা কমে যায়। প্রিয়াও বদলানো শুরু করে। প্রিয়া, কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি। কি হয়েছে তোমার? ইদানিং দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো, আমার সাথে ঠিক মতো কথা বলছো না, কারণটা কি জানতে পারি? কই, কিছুই হয়নি। আচ্ছা, এখনও রাখছি, পরে কথা হবে, আম্মু আছে। প্রিয়া ফোনটা কেটে দিল। তখন রাত 10টা বাজে। অবাক হয়ে যাচ্ছি, প্রিয়া আমাকে মিথ্যা কেন বলছে, কিছুই আর ভাবতে পারছি না। প্রিয়ার বদলানোটা আমার কাছে খুব কষ্টদায়ক হয়ে উঠছে। মনে মনে এইসবই ভাবছি। রাত 11টা বাজে। প্রিয়াকে আবার কল দিলাম। এবার আরও বেশি অবাক হলাম, কারণ ওর ফোনটা ওয়েটিং পাচ্ছি। 30 বার কল করার পর প্রিয়া আমাকে কল দিল। কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? তুমি কার সাথে কথা বলছো, আর এতবার কল দিলাম ওয়েটিং পাচ্ছি কেন? কাল স্কুলের ছাদে দেখা করো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন বাই, কাল দেখা হবে। ফোনটা কেটে দিল প্রিয়া। প্রিয়ার এমন ব্যবহার দেখে সারাটা রাত ঘুমাতে দেয়নি। সারাটা রাত জেগে কাটিয়ে দিলাম। সকাল 7টা বাজে মামা আমার রুমে এলো। কি করিস? এমনি বসে আছি, চোখের পানি মুছে কথাটি বললাম। সারা রাত জেগে কাটিয়েছিস? দেখি আমার দিকে তাকা। এমনি মামা, আমাকে কিছু টাকা দাও। টাকা লাগবে দিব, কিন্তু কি হয়েছে আগে সেটা বল। কিছুই না। মামার কিছু না বলে টেবিলে 1000 টাকার একটা নোট রেখে বেরিয়ে গেল। আমিও টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাজার থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে গোসল করে নাস্তা করে দ্রুত স্কুলে চলে গেলাম। স্কুলের ছাদে গিয়ে প্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রিয়ার আগমন ঘটল। দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছি। পিছন থেকে ফুল নিয়ে প্রিয়ার সামনে দিলাম। প্রিয়া তা গ্রহণ করলো এবং আমাকে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে প্রিয়াকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎই ডান পাশে কিছু একটা ধারালো জিনিস ঢোকার এবং ব্যথা অনুভব করলাম। চোখ বেয়ে নিজের অজান্তেই অশ্রুকণা বেরিয়ে পড়তে লাগলো। নিচে তাকাতেই দেখতে পেলাম প্রিয়া আমার পিঠে ছুরি মেরে দিয়েছে। ছুরি মারাতে যতটা ব্যথা অনুভব করেছি তার থেকেও দ্বিগুণ ব্যথা বুকের বাম পাশে অনুভব করেছি। বুকের ভিতর হাত দুটি পিটাতে শুরু করছে। সরি তন্ময়, আমি তোকে কখনো ভালোবাসিনি, আর তোর মতো সামান্য ব্যাংক অফিসারের ছেলের যোগ্যতা নেই আমাকে ভালোবাসার। পারলে আমাকে ক্ষমা করিস। আবার দেখা হবে, পৃথিবীতে নয়, ওপারে গিয়ে। কানে কানে কথাটি বলল এবং সাথে আরও একবার আমাকে ছুরি মারল। আর আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। দ্বিতীয়বার ছুরি মারার সাথে সাথে পৃথিবীটা ধোঁয়াশা লাগতে শুরু করছে। চোখে ঝাপসা দেখতে পাচ্ছি। প্রিয়া আমার বুকে সজোরে একটা লাথি মেরে চলে গেল। নিজের বুকে হাজারো কথা প্রিয়াকে বলতে পারলাম না। ছাদে রক্তের স্রোত বইতে শুরু করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আর শার্ট খুলে ক্ষত স্থানে জোরে বেঁধে নিলাম। শরীরে ঝাঁকুনি দিচ্ছে বারবার। খুব কষ্ট করে সিঁড়িতে এসে দাঁড়ালাম। কাপা শরীর, ঝাপসা চক্ষু চাহনি নিয়ে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে ক্লাসের দিকে যেতেই কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার দিয়ে তন্ময় বলে উঠল। কণ্ঠটা শুনে মনে হলো এটা রাব্বি। এসব কি করলো? ও মাই গড, তোর তো অনেক রক্ত পড়ছে। কে করছে এসব? ভাই, প্রিয়া। তারপর কি হয়েছে আর বলতে পারবো না। চোখ খুলতে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। এটাই ছিল তন্ময়ের জীবনের অতীতের কাহিনী।
আসুন মূল গল্পে এখন ফিরি। বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ হয়েছে। ডেকোরেটরের লোকদের কাছে আসতেই 3টা বেজে গেল। গাড়িটা পার্কিং লটে রেখে নীলা আপুকে ডাকতেই দেখি নীলা আপুর চোখ দিয়ে অঝরে অশ্রুকণা পেয়ে পড়ছে। ওই নীলা আপু, কাঁদছো কেন? কই না তো। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে এই কথাটি বলল। তাহলে নামো, আমরা চলে এসেছি। সীমা নামো, চলে এসেছি। সকলেই গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম। ভিতরে যেতেই একটা লোক আমার কাছে আসলো। আপনি কি তন্ময়? জি হ্যাঁ, আমি তন্ময়। বস আপনার জন্য অপেক্ষা করছে, আমার সাথে আসুন। চলুন। লোকটি একটা কেবিনে নিয়ে গেল। কেবিনে যেতেই স্যার ওনারা চলে এসেছে। আচ্ছা ভিতরে নিয়ে আসো। আমাদের ভিতরে গেলাম। ভিতরে যেতেই আমার চোখ চড়ক গাছে উঠে গেল। রাব্বি! তন্ময়! ফাইল থেকে মুখ তুলে চিল্লিয়ে বলল। রাব্বি চেয়ার থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। দোস্ত কোথায় ছিলি এতদিন? তোকে কত জায়গায় খুঁজেছি। কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? নীলাপু আর সীমাপু দুজনের মধ্যে ব্যবহার দেখে অবাক হলো। এনারা কারা? এনার নাম নীলা, আমাদের কলেজের বড় আপু। আর এ হলো সীমা, যার বিয়ের জন্য এখানে আসা। রাব্বি সবার সাথেই পরিচয় হলো। তো আঙ্কেল আন্টি কেমন আছে? আব্বু তো ভালোই আছে, কিন্তু কি হয়েছে? কিছু না, বাদ দে। দীর্ঘশ্বাস ফেলে কথাটি বললাম। তোর রিমি, ইমন, ইম্পা এদের কি খবর? সবাই ভালো আছে। তোর রিমির সাথে কি বিয়ে হয়েছে নাকি? তোর জন্য সারপ্রাইজ আছে, এখন বাসায় চল। দোস্ত বাসায় পরে একদিন যাব, এখন কাজের কথা বলি। আরে ভাই সব কাজ সময় মতো হয়ে যাবে। এতদিন পর দেখা হলো, চল দুজনে বসে কফি খাই। না রে ভাই, আজ না, অন্য একদিন। এই রইল তোর অ্যাডভান্স টাকা, আর গোন 2 দিন পর কিন্তু বিয়ে। ঠিক আছে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, সব কাজ সময় মতো হয়ে যাবে। এখন আসি, আর ইমন, ইম্পা, রিমিকে নিয়ে আসিস বিয়েতে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। সীমা, তোমাকে টেনশন লাগতেছে, কি হয়েছে? কিচ্ছু না ভাইয়া। কি হয়েছে বলো আমাকে। আসলে আমার সাথে যার বিয়ে হচ্ছে সে আমাকে মেসেজ করেছে কফি শপে যেতে। ও এই ব্যাপার, তাহলে যাও। ভাইয়া তোমরাও চলো, ওর সাথে পরিচয় করিয়ে দিব তোমাদের। তোমাদের মাঝে আমরা গিয়ে কি করব? চলো না, আমারও ওর বরকে দেখতে ইচ্ছা করছে। অনেকক্ষণ পর নীলের মুখে কথা ফুটলো, আর সেটাও মুখ কালো করে বলল। আচ্ছা ঠিক আছে সীমা আপু, তুমি হেডফোন লাগিয়ে গান শোনো। ঠিক আছে ভাইয়া। সীমা হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলো। কী ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? নীলা চুপ হয়ে আছে। কি হয়েছে বলবা তো? আমার ভালো লাগছে না এখন, চুপ থাকো। গাড়ি চুপচাপে চালাতে শুরু করলাম। হঠাৎই সীমা বলল। ভাইয়া গাড়ি সামনের কফি শপে রাখো। আমি সীমার কথা মতো গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করে কফি শপে এসে আরিফের সাথে পরিচিত হলাম। তারপর সোজা বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি আর সীমা বাড়ি এলাম। বাড়ি আসতে দেখি সবাই চুপচাপ মন খারাপ করে বসে আছে। কি হয়েছে, এভাবে বসে আছেন কেন আপনারা? সবাই চুপ করে আছে। আরে বলবেন তো কি হয়েছে, আর এভাবে বসে থাকার কারণ কি? এদিকে আয়, আমি বলছি। কাঁধে হাত রেখে বাইরের দিকে নিয়ে গেল। বাইরে যাওয়ার পর, কি হয়েছে বল। আসলে ছেলের বাড়ি থেকে এই বিয়ে দিবে না, একটু আগে এসে সব কিছু বন্ধ করে দিয়ে গেছে। কেন? ছেলেপক্ষ নাকি এবারে পূর্ণ শত্রু, আর তারা এদের উপর প্রতিশোধ নিচ্ছে, তার জন্য বিয়ে বন্ধ করতে বলছে। বিয়ে বাড়ি সাজাতে কতদিন লাগবে? মানে তুই কয় ঘন্টায় বিয়ে বাড়ি সাজাতে পারবি? কম হলেও 4-5 ঘন্টা লাগবে। কেন রে, তোর মাথায় কি কোনো বুদ্ধি করছে? এখন বাজে 7টা, তার মানে 11টা বাজবে। আজ রাত গেলে কাল বিয়ে। আর তুই তো জানিস এখন কি করতে চাচ্ছি আমি। তার মানে তোকে পরে বলবো। যত লোক লাগে নিয়ে আয়, 5 ঘন্টার কাজ আমাকে 2 ঘন্টায় শেষ করে দিবি। সেটা আমি করে দিব, কিন্তু তোর মাথায় কি চলছে? জামাইকে তুলে আনবো, সেই পুরনো দিনের কাজ। অস্ত্র ফেলেছি, সারাতে বলিনি। এখন তুই চল ভিতরে। আমিও তোর সাথে যাব। ওকে, ভেতরে চল আগে। আমি আর রাবি ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি সীমা আর মাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি নীলার মামার কাছে বসলাম। আপনি বিয়ের সব কিছু তৈরি করেন, আমি ছেলেকে সময় মতো নিয়ে আসবো। আমার কথা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। যেখানে একটু আগে কান্না ঢোল পড়ে গেছিল। আপনি ছেলেদের বাড়ির ঠিকানা দেন, বাদ বাকি আমি দেখছি। আর রাব্বি তোর কর্মচারীদের খবর দে।
আচ্ছা ঠিক আছে। নীলার মামা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তাকে সান্ত্বনা দিলাম। বাসার ঠিকানা নিয়ে আমি আর রাব্বি বেরিয়ে পড়লাম। গাড়ির কাছে আসতেই আমি যাব তোমার সাথে। আমার মনে হয় ওখানে না যাওয়াটাই ঠিক হবে, কারণ ওখানে অনেক ঝামেলা হবে। একটা কথা তুই মনে হয় ভুলে গেছিস, আমি তোকে ভালোবাসি। তোর পাশে চায়ের মতো থাকবো, বিপদে আপদে সুখে দুঃখে। ঠিক আছে, যেতে চাইলে চলো। রাব্বির সামনের সিট থেকে পিছনের সিটে চলে গেল। নীলা আমার পাশে এসে বসলো আর গাড়ি আপন মনে চলছে। ছেলেদের বাড়ি পৌঁছাতে ভোর হয়ে গেল। সকাল 7টা বাজে। ছেলেদের বাড়ির কলিং বেল চাপ দিলাম। দরজা খুলতে পুরোনো দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। তন্ময়, তুমি এখানে? হ্যাঁ আমি। কেমন আছো তুমি? অনেক ভালো আছি। আরেফ কি আপনার ভাই? হ্যাঁ, কেন, কি হয়েছে? ওরে ডাক দেন। ঠিক আছে, তুমি ভিতরে আসো, আর আপনারাও আসুন। ভিতরে যেই ঢুকবো তখনই নীলা আপু আমার কলার ধরে দেয়ালে চেপে ধরলো, মুখের কাছে মুখ নিয়ে আসলো। নীলাপুর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ও, এই তাহলে প্রিয়া। শোন, যদি আমার জায়গা আবার এই মেয়েকে দেওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে আমি। বাকিটা বলার আগে প্রিয়া আবারও আমাদের ডাকতে আসলো। আমরা দুজনকে ছেড়ে দিয়ে ভিতরে গেলাম। প্রিয়া আমাদের সবাই বসতে বললো এবং বোয়াকে নাস্তা দিতে বললো। আমার ডান পাশে নীলা আর বাম পাশে প্রিয়া। তন্ময়, সেদিনের জন্য আমি খুবই লজ্জিত। সেদিনের পর আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তোমাকে সত্যি ভালোবেসেও হারিয়েছি আমি। তোমাকে আবার আগের মতো করে পেতে চাই আমি। হাত ধরে প্লাস ওইদিকে নীলা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত ছাড়ুন, হাতটা ছাড়ুন বলছি। তুমি এমন করছো কেন? এখানে আমি আপনার ভালোবাসার কথা শুনতে আসিনি, আপনার ভাইকে নিতে এসেছি। হঠাৎ প্রিয়ার বাবা বলল, আমার ছেলেকে তুমি নিয়ে যাবে? তার আগে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। ও আঙ্কেল, এখানে আপনার মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে আসিনি। আপনার ছেলেকে ইচ্ছে করে না দিলে জোর করে নিয়ে যাব। আচ্ছা, ওই তোরা কি কোথায় আছিস? এদিকে আয়। সবাই বাড়ি থেকে ছুরি লাঠি নিয়ে চলে এলো। আমি ওদের দেখে কিছুটা ভয় পেলাম, কিন্তু কি করব, একটু মারামারি না করলে শেষের দিকে মজা লাগবে না। কিরে জোগাড়, ওই দিনের মারের কথা কি মনে নাই? হ্যাঁ ভাই। তাহলে কি আবার খাবি? না ভাই, আমি গেলাম। বলে দুইটা দৌড় দিল। বাকি 4জন। তোরা কি মারামারি করবি নাকি পালাবি? বিদ্যুৎ দল, যা ওকে মার সকলে। সকালে লাঠি দিয়ে ছুরি দিয়ে দৌড়ে আসছে, যেতে আগে আসলো। ওইটার কানে দিলাম, এটা কাঞ্চাবানি। এক কাঞ্চাবানি মারার পর ওর কান দিয়ে রক্ত পড়তে শুরু করলো। ভাই আসবি নাকি? আমি আসবো। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। ওরা আর আসবে না। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আরিফের রুমে গিয়ে দেখি আরিফ সীমার ছবি নিয়ে কাঁদতেছে। ভাই কাঁদলে কি আর বোন কি পাবি? বোনকে পেতে হলে আমার সাথে যেতে হবে। আরিফ আমার কথা শুনে চমকে উঠলো আর পেছনে তাকালো। ভাইয়া, আপনি আমার সীমার কাছে নিয়ে চলেন প্লিজ। তোমাকে নিয়েতেই তো এসেছি। আরিফের হাত ধরে নিচে আসলাম। হঠাৎ একটা ছেলে আসলো মারতে, তখন ওরে ঠাস ঠাস করে মেরে দিলাম। বাকিগুলো ঠাস ঠাস করে মারলাম। তখন প্রিয়ার আব্বুর সামনে দাঁড়ালাম। আঙ্কেল, ভালোবাসার এমন একটা জিনিস যেটা সবাই বোঝে না। আপনাদের মতো কিছু লোকের জন্য সত্যিকারের ভালোবাসা হেরে যায়। আর আমি তো চোখের সামনে আমার বোনের ভালোবাসাকে হারাতে যেতে দিতে পারি না। নিজের বোন নেই ঠিকই, কিন্তু এটাও আমার বোন। আর হ্যাঁ, ছেলের বিয়েতে অবশ্যই আসবেন। আর হ্যাঁ মিস প্রিয়া, আপনিও আসবেন। দাঁড়াও। হাত ছাড়ুন। হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিলাম। আমি তোমাকে ভালোবাসি। সরি, আমার বুকে আপনার কোনো জায়গা নেই। আমি একজনকে ভালোবাসি। সে কে? সে কি আমার থেকেও সুন্দরী? আমার বাবার থেকেও বড় লোক? টাকা পয়সার সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে, যেটা আপনার মতো মেয়ের কাছে নেই। আর দেখবেন আমি কাকে ভালোবাসি, যে আমার ভালোবাসা পাওয়ার জন্য সারাক্ষণ পাগলের মতো থাকে। সে আমার সুখের সাথী হতে চায় না, কষ্টের ভাগিদারও হতে চায়। নীলা, আই লাভ ইউ। চিৎকার দিয়ে নীলা দুটি হাত বাড়িয়ে বললাম। নীলা আমার মুখের কথা শুনে চুপ হয়ে করে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। নীলা, আই লাভ ইউ ভেরি মাচ। আবারও চিৎকার করে কথাটি বললাম। নীলা এবার আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এবং বলতে লাগলো, আই লাভ ইউ টু। আমাকে ছেড়ে যেও না প্লিজ। কখনো ছেড়ে যাব না,
কথাটা বলে নীলার কপালে ভালোবাসার পরও শিখে দিলাম, একটা চুম্বন দিলাম। তন্ময়, তুই আমার না হলে আমি তোকে কাউকে হতে দেব না। পিস্তল বের করে কথাটি বলল। আমি আর নীলা দুজনেই তাকালাম। হঠাৎই প্রিয়া গুলি করে দিল আমাকে লক্ষ্য করে। তারপর নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। আমি প্রিয়ার দিকে তাকাতে দেখি প্রিয়া ওর নিজের মাথায় গুলি করেছে। নীলার দিকে তাকালাম, দেখতে পেলাম নীলার হাত ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে। আমি নীলাকে তুলে শীঘ্রই ডাক্তারখানায় নিয়ে গেলাম। চলে যাওয়ার আগে প্রিয়ার নিথর দেহের দিকে একবার তাকালাম। প্রিয়ার মাথায় গুলি এফোর ওফর হয়ে গেছে। নীলাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার নীলার হাতে ব্যান্ডেজ করে দিল। রাব্বি ড্রাইভিং করে বাসার দিকে যাচ্ছিল, আর আরিফ রাব্বির পাশে বসা। আমি আর নীলা পিছনের সিটে বসা। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? আমার কিছুই হতো না, কারণ আমার পাগলটার ভালোবাসা যে আমার সাথে আছে। আর তারপরও মহান আল্লাহ তাআলা আমাদের এক করতে চান বলেই আমাকে বাঁচিয়েছে। ও তাই বুঝি। নীলামার কাঁধে মাথা রেখে গল্প করতে করতে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে সকালে নীলার হাতে ব্যান্ডেজ দেখে পাগলের মতো শুরু করে দিল। তারপর নীলা ওর বাবার কাছে গিয়ে কিছু একটা কানে কানে বলছিল। আর কিছুক্ষণ পরেই আমাকে ডাক দিল নীলার বাবা। আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই, তুমি কি বলো? আঙ্কেল, বিয়ের ব্যাপার বাবার সাথে কথা বলে ভালো হয়। খোকা, আমি পিছনে তাকিয়ে দেখি আমার বাবা। বাবার চোখে পানি। আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম, বাবাও আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছো বাবা তুমি? আমি খুব ভালো আছি রে। আজ প্রথম নিজের কাছে গর্ববোধ করছি, কারণ তুই আজ আমার মনের মতো কাজ করেছিস। আজকের দিনে আমি তোকে কিছু একটা উপহার দিতে চাই। আমার কিছু লাগবে না বাবা, তুমি শুধু আমাকে দোয়া করো। বাবা আমাকে ছাড়িয়ে নিয়ে নীলার মামার সামনে গেল। আমাকে ক্ষমা করবেন স্যার, আজ অন্তত আমার ছেলেকে সত্য কথাটা বলে নিজের মনটাকে হালকা করতে চাই। আমিও চাই আজ সবাই সত্যটা জানো। খোকা, তুই জানতি তোর একটা বোন আছে, কিন্তু তোর বোনকে কখনো দেখিসনি। আজ আমি তোর বোনকে উপহার দিব। আমার বোন কোথায় বাবা? ওই যে ওখানে কোণের সাজে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, সাথে আমার চোখের পানি অজরে পড়তে লাগলো। হ্যাঁ, উনি তোমার আসল বাবা। আমরা তোমাকে শুধু পালন করেছি। সীমার ওর বাবার মুখে কথাটা শুনে কাঁদতে কাঁদতে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি যেন হারানো বোনটাকে বুকে পেয়ে বুকটা ভরে গেল। ভাইয়া, ধর পাগলি, আজকের এই খুশির দিনে আমি তোকে একটা উপহার দিব, আর সেই উপহার তোর জীবনের সব থেকে দামি উপহার। চোখের পানি মুছে দিলাম, তারপর বললাম, কি উপহার ভাইয়া? রাব্বি ভেতরে আয়। রাব্বি আরিফকে ভিতরে নিয়ে আসতে সবাই অনেক খুশি, সব থেকে আমার বোনটা বেশি খুশি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রাব্বি ওরে বরের সাথে সাজিয়ে নিয়ে আয়। আমি সীমাকে ধরে নিয়ে ভিতরে নিয়ে গেলাম। তখন নীলার বাবা সবার সামনে বলে দিল, আজের বিয়ের আসরে একটা না, দুইটা বিয়ে। একটা সীমা আর আরিফের, দ্বিতীয়টা আমার মেয়ে নীলা আর তন্ময়ের। সবাই কথাটা শুনে হাত তালে দিল। ভাই চল, তোকেই পরের সাজে আজ আমি সাজাবো। অতএব এক আসরে দুইটা বিয়ে হয়ে গেল। আজকে আমার বাসর রাত। আমার না অনেক শরম করে। বাসের ঘরে ঢুকলাম। আরে ভাই, এখন তো বাসর ঘরটা দুজনে করি। আপনারা চোখ বন্ধ করেন ও চোখ বন্ধ করবেন। ওকে, লাইট অফ করে দিলাম। বাই বাই, টাটা। হ্যালো ভিউয়ার্স, এর মধ্যে দিয়ে আমাদের আরও একটি সকালবেলার গল্প শেষ হয়ে গেল। আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আর গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিন। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।